এই ঘটনাটি শুনে আমার নিজের কাছেই খুব গা ছমছমে মনে হচ্ছিল, কেননা এই ঘটনাটির যেই জায়গা, এই জায়গাতে আমি নিজেই গিয়েছিলাম, আমার সাথে আমাদের টিম মেম্বাররা ছিল। দিনের বেলাতেই আমাদের গা ছমছম করছিল, রাতের বেলাতে এই জায়গার অবস্থা কেমন হতে পারে একবার ভাবুন। এমন একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ ইয়ামিন হোসেন ফরাজি। উনি একজন সেনা সদস্য। ওনার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামে। ওনাদের দেশের বাড়ি ওখানে হলেও ওনার খুলনাতে কিন্তু দীর্ঘ সময় ছিলেন। মূলত সেই সময়ের একটি ঘটনা, ওনার বাবা চাকরি সূত্রে খুলনার খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলের স্টাফ কোয়ার্টারের রজনীগন্ধা কলোনিতে থাকতেন। ক্রিসেন্ট জুট মিলের কলোনির 3টি এলাকা ছিল। প্রথম এলাকাটিকে পাকা লাইন, তারপর কাঁচা লাইন, তারপর রজনীগন্ধা কলোনি। রজনীগন্ধা কলোনির অবস্থান ছিল একদম ভৈরব নদীর তীরে। সেখানেই কিন্তু এই ফরাজি ভাইয়ের জন্ম। সেখানেই ওনার শৈশবকাল পার হয়েছে। শৈশবকাল পার হয়ে কৈশোর পার করে উনি যৌবনে পদার্পণ করেছেন। জুট মিলটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে ওনার পরিবার খুলনার খালিশপুরের মেগার মোড় নামে একটা জায়গা রয়েছে, সেখানে থাকছেন। আর ওনার দেশের বাড়ি বাগেরহাটে। ক্রিসেন্ট কলোনিতে এখন গুটি কয়েক জনবসতি আর ঝোপ জঙ্গল ছাড়া কাউকে ওভাবে দেখা যায় না, যেটা আমরা নিজেরাও দেখেছি। কলোনিতে থাকাকালীন উক্ত এলাকার বিভিন্ন ভৌতিক ঘটনা লোক মুখে ওনারা শুনেছেন, এমনকি উনি নিজেও কিছু দেখেছেন। প্রথম যে ঘটনাটি শেয়ার করবো, এই ঘটনাটা সাল 2013। তখন উনি ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর স্টুডেন্ট। ওনাদের এলাকা রজনীগন্ধা কলোনির পাশেই ছিল, ওনাদের যে এলাকাটাই রজনীগন্ধা কলোনির পাশে ছিল প্লাটিনাম জুট মিলের একটি জেটি। সেখানে বড় বড় নৌকা ট্রলার বোঝাই করে পাট আসতো। জেটির উপর দিয়ে দিনের বেশিরভাগ সময়ই কলোনির বিভিন্ন এলাকা থেকে আসা কিশোর যুবকের দল জেটির উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে গোসল করত। একদিন উনি সকালবেলা কোচিংয়ে যাওয়ার পর শুনতে পান ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, যার নাম হচ্ছে খোকন, সে ওই জেটির ওখান থেকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। জেটির উপরে যে ক্রেনটি ছিল সেটা যেন পানিতে পড়ে না যায়, এই জন্য সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা বড় লোহার পাত জেটির সাথে সংযুক্ত ছিল। খোকনের পা ছিল কর্দমাক্ত ও ভেজা। সে ওই লোহার পাতের উপর দাঁড়িয়ে পানিতে লাফ দেওয়ার আগেই নাকি পা পিছলে লোহার পাতের উপরে সে পড়ে। তার মাথা ওই লোহার পাতে আঘাত লেগে ফেটে গিয়ে রক্তারক্তি হয়ে যায়। ওই অবস্থাতেই সে জেটির উপর থেকে পানিতে পড়ে যায়। কিছু লোকজন সেখানে গোসল করছিল, তারা সেখানে ডুব দেয় খোকনকে খোঁজার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। পরবর্তীতে ডুবুরি আনা হয়, ডুবুরিও তাকে খুঁজে পায়নি। সকাল 10টার দিকে ঘটনা ঘটে। দুপুর 1:30টার দিকে একজন পরহেজগার ব্যক্তি, উনি আল্লাহর নাম নিয়ে দোয়া কালাম পড়ে ওই জেটি সোজা পানির তলদেশে তাকে খোঁজার উদ্দেশ্যে ডুব দেন। এদিকে অনেক সময় হয়ে যায়, ওই বৃদ্ধা আর ওঠে না, অর্থাৎ ওই লোকটা একটু বয়স্ক ছিল আর কি, উনি ওঠে না। ঘটনা কি, অনেকক্ষণ পরে এই খোকনকে উনি তুলে নিয়ে ওঠেন। এত সময় কিন্তু কোনো মানুষের জীবিত থাকার কথা নয়। উনি যখন ওঠেন তখন বলেন, দ্রুত একে হসপিটালে নিয়ে যাও, ওই এখনো জীবিত আছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এই খোকনকে মৃত ঘোষণা করে। ঘটনাটা আসলে কি, তখন ওই লোকটি এই বিষয়টা শেয়ার করেন। উনি বলেন, উনি যখন ডুব দিয়েছেন, ডুব দিয়ে খুঁজছেন, একটা পর্যায়ে দেখেন যে ওই জায়গায় পানি নাই, উনি নিঃশ্বাস নিতে পারছেন। আর সেখানেই এই খোকনকে মাটির উপর শুইয়ে রাখা হয়েছে, আর তার বুক বরাবর একজন বৃদ্ধা মহিলা সে ধ্যান করছে। ওই লোকটি তাকে গিয়ে সালাম দেন। ওই বৃদ্ধা চোখ খোলেন, সালামের জবাব নেন, বলেন যে এই বাচ্চা ছেলেটাকে আমাকে দিয়ে দিন, তার মা বাবা কান্নাকাটি করছে। তখন ওই বৃদ্ধা বলেন যে আমি ধ্যান করছিলাম, ও বারবার এখানে লাফালাফি করছিল, আমার ধ্যান ভঙ্গ করেছে, এই জন্য ওকে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে আমার কাছে নিয়ে আসছি। ও এখনো জীবিত আছে, তবে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না,
ও নিয়ে গেলে কিন্তু মারা যাবে, ও যদি আমার কাছে থাকে তাহলে ভালো থাকবে, আমি এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু যদি উপরে উঠাও তাহলে মারা যাবে। তখন ওই লোকটা চিন্তা করেন যে আল্লাহ যদি তার হায়াত লিখে রাখেন তাহলে সে বাঁচবে, আর যদি না হয় সে মারা যাবে। তখন ওই লোকটা বলেন যে আপনি ওকে দিয়ে দিন, ওর মা বাবা কান্নাকাটি করছে, তার লাশটাও তো তারা কবর দিতে চায়, ছেলের কবরটার কাছে তো যেতে চায়, যদি এখানে থাকে তাহলে কি সেটা সম্ভব, ওকে দিয়ে দিন। তখন উনি বলেন বুঝো কিন্তু। তখন ওই বৃদ্ধার অনুমতি সাপেক্ষেই তার সামনে থেকেই তাকে নিয়ে নেন। তবে ওই হুজুর যিনি পরহেজগার ব্যক্তি, যে বৃদ্ধা উনি ওইখানে ডুব দিয়েছিলেন, উনি বুঝেছিলেন যে ছেলেটা তখনও জীবিত আছে। এরপর উনি উপরে উঠান। এরপর তো যেটা হলো সেটা আমরা বললামই, যে ছেলেটা মারা গেল। ওই বৃদ্ধা উনাকে সতর্ক করেছিলেন যে এইখানে উনি ধ্যান করেন, এইখানে এইভাবে লাফালাফি ঝাপাঝাপি করলে ওনার ধ্যানে অসুবিধা হয়, এরপর যদি কেউ এগুলো করে তাহলে কিন্তু উনি আরো ভয়ঙ্কর প্রতিশোধ নেবেন। একে তো উনি জীবিত ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বাঁচতে পারেনি ছেলেটা, কিন্তু এরপর আর কাউকে জীবিত ছাড়বেন না। প্রিয় লিসেনার্স, এই যে জায়গাটায়, এই জায়গাটায় আমি, রাকিব, আমাদের রবি ভাই, আমরা কিন্তু গিয়েছিলাম, আমরা দেখেছিলাম এই যে ক্রেনটা, এটা কিন্তু আমরা দেখেছিলাম আছে, সম্ভবত এটাই সেই ক্রেন হবে যে ক্রেনটার কথা ফরাজি ভাই বলেছেন। আমরা দেখেছিলাম যে একটা ক্রেন ওখানে এখনো আছে, একটা জেটির উপরে রাখা। তা আমাদের ধারণা যে এটা সেই ক্রেনটাই হবে যেটার কথা উনি বলেছেন। এবার আসেন আর একটা ঘটনায় যাই। ওনাদের ক্রিসেন্ট কলোনিতে একটি বড় ড্রেন রয়েছে, যেটা ওই যে পাকা লাইন বললাম না, যে 3টা কলোনি, পাকা লাইন, কাঁচা লাইন, এরপর রজনীগন্ধা কলোনি, ওই পাকা লাইন হতে এসে কাঁচা লাইন হয়ে ক্রিসেন্ট স্কুলের পাশ দিয়ে রজনীগন্ধা কলোনি হয়ে নদীতে মিশেছে। আমরা এই জিনিসটাও দেখেছি, তবে এখন তো অনেকদিন হয়ে গেছে, আমরা দেখলাম যে অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তবে এই জায়গাটার পাশ দিয়ে আমাদের যাওয়া হয়েছে। নদী এবং ড্রেনের মিলনস্থলে একটি পাবলিক টয়লেট ছিল। ওনাদের এলাকার এক বড় ভাই, তার নাম হচ্ছে সাদ্দাম, এই সাদ্দাম ভাই একদিন গভীর রাত্রে সেই ওয়াশরুমে গিয়েছেন, গিয়ে শুনতে পান ড্রেনের ভেতর দিয়ে কেউ একজন ধপাস ধপাস শব্দ করে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে যে হাঁটছে, তার হাঁটার ফলে ড্রেনের পানি দুপাশে ছিটকে ছিটকে ড্রেনের দেয়ালে আছড়ে পড়ছে। শব্দ শুনে মনে হলো এই জিনিসটা আকারে অনেক বড়, তার শরীর অনেক ভারী। শব্দ অনুকরণ করে মনে হলো যে সে ড্রেন থেকে এই জিনিস মানে সে ড্রেন থেকে বের হয়ে ড্রেনের দেয়াল বেয়ে উপরে উঠলো। অনেক সময় ফুটবলাররা হাতে ফুটবল নিয়ে যেমন ড্রিবলিং করতে করতে হাঁটে, বা বাস্কেটবলাররা বল নিয়ে মাটিতে আঘাত করতে করতে এগিয়ে যায়, মনে হচ্ছে সেই জিনিসটা ড্রেন হতে উঠে হাতে কিছু একটা নিয়ে ধপাস ধপাস শব্দ করতে করতে চলে গেল। তো উনি ওয়াশরুমের কাজ শেষ করে যখন বাইরে বের হয়েছেন, ড্রামের উপরে যে স্ল্যাবগুলো রয়েছে, এই স্ল্যাবের মাঝে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা স্থান দিয়ে ভেতরে টর্চ লাইট মেরেছিলেন, কিন্তু কিছুই দেখতে পাননি, আশেপাশেও কিছু দেখেন নাই। আর একদিনের ঘটনা, ওনার ক্লাসমেট যার নাম হচ্ছে মোস্তফা, এই মোস্তফার আম্মুর সাথে একটা ঘটনা ঘটেছিল, সময়কাল 2006 কি 2007। এটা ওই ড্রেন এবং ওয়াশরুম কেন্দ্রিকই ঘটনা। উনি গভীর রাতে আনুমানিক 1টার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন। তখন উনি দেখতে পান নতুন শাড়ি গহনা পরা নববধূর সাজে একজন মহিলা ওই পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়ে আছেন। তো ওনার বন্ধুরা আম্মু ভাবলেন যে এত রাতে এই অবস্থায় এই জায়গায় এইভাবে অসাড় হয়ে কেউ দাঁড়িয়ে থাকবার তো কথা নয়। তাছাড়া নতুন বিয়েও ওই সময় কারো হয়েছে, এই বিষয়টা তো উনি জানেন না যে এই এলাকায় বা এই কলোনির মধ্যে নতুন বিয়ে হয়েছে, এই বিষয়টা ওনার জানা নেই। বিষয়টা উনি অস্বাভাবিকভাবে মেনে নিয়ে ঘর থেকে বাইরে বের হন না। উনি ঘরের ভিতরে গিয়ে ওনার স্বামীকে বলেন যে এই ঘটনা একটু আসো তো। উনি যখন ওনার স্বামীকে নিয়ে বাইরে বের হয়েছেন তখন ওই জিনিসটা ছিল না। আর ওই ওয়াশরুমে গিয়েও কিন্তু একজনকে জিনে ধরেছিল, এরকম ঘটনাও নাকি রয়েছে। এরপরে আসি আর একটা ঘটনায়। ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব দক্ষিণ কোণের ওয়ালের বাইরে একটি কাঁঠাল গাছ আছে। অনেকে গভীর রাতের বেলা দেখেছে একটি লিকলিকে অবয়ব উল্টো হয়ে একবার গাছের উপরে উঠছে আর একবার নামছে। এমনটা অনেকেই দেখেছে, ভয়ও পেয়েছে। এরকম আরো অনেক ঘটনা এই ক্রিসেন্ট জুট মিলে রয়েছে।
এমনটাই জানিয়েছেন ফরাজি ভাই। প্রিয় লিসেনার্স, এই ক্রিসেন্ট জুট মিলে আমরা গিয়েছিলাম অনুমতি নিয়ে। যাওয়ার পর মোটামুটি যেই জায়গাগুলোতে প্রবেশের অনুমতি রয়েছে সেই জায়গাগুলোতে আমরা গিয়েছিলাম। গা ছমছমে পরিবেশ। ওখানে যে কলোনির বাসাগুলো রয়েছে, যারা থাকেন, সন্ধ্যার পর যে এই জায়গার পরিবেশ কতটা ভয়ঙ্কর হতে পারে আসলে এটা না দেখলে বোঝা যাবে না। এই বাসার চতুর্দিকে এমন গাছ গাছালি রয়েছে, দিনের বেলাতেই অনেক জায়গায় সূর্যের আলো পড়ে না। দিনের বেলায় গা ছমছম করে এই জায়গায় গেলে, যারা ওই এলাকায় আছেন তারা বলতে পারবেন যে এই জায়গাটা এখন কেমন লাগে, সেখানে যে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে। ক্রিসেন্ট জুট মিলের আরো ঘটনা আপনাদের জানা থাকলে কিন্তু আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের horoworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এইবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ফারজানা। ওনার দেশের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জে হলে ওনার শ্বশুর বাড়ি খুলনার মোহাম্মদনগর থানার বিশ্ব রোডের মোড়ে। চলুন ওনার ঘটনায় চলে যাই। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল এবং তা এখনো চলমান রয়েছে। সমস্যা শুরু হয় এখন থেকে 10 বছর আগে। উনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় বসবাস করতেন। উনি তখন নিউ 10-এর স্টুডেন্ট, অর্থাৎ সদ্য ক্লাস 10-এ উঠেছেন। রাত জেগে লেখাপড়া করার অভ্যাস ওনার ছিল আগে থেকেই। রাত অনেক হলেও জানালা খুলেই উনি লেখাপড়া করতেন, ভয় লাগতো না। একদিন উনি দেখতে পেলেন জানালার পাল্লাটা বাতাস ছাড়াই হুট করে বন্ধ হয়ে গেল। একটু পরে আবার সেটা খুলেও গেল। রাত তখন 1:30 কি 2টোর মতো বাজে। সেদিন একটু ভয় পান, উনি তাড়াহুড়া করে শুয়ে পড়েন, আর লেখাপড়া করেননি। সকালবেলা ওনার আব্বু আম্মুকে বিষয়টা জানালে তারা অতটা পাত্তা না দিয়ে বলেন যে তুমি তাহলে তোমার দাদির রুমে ঘুমাও। এই রাতের পর থেকেই ঘটনাটা শুরু। এরপর থেকে উনি স্বপ্ন দেখতে শুরু করেন। উনি দেখতেন কেউ ওনার ডান পা ধরে টেনে শূন্যে নিয়ে যাচ্ছে। তারপর অনেক সুন্দর জায়গা, কবরস্থান, আকাশ, পানির তলায় নিয়ে যেত। আর সেগুলো উনি সত্যি সত্যি উপলব্ধি করতে পারতেন। ঘুম থেকে উঠলে উনি বুঝতে পারতেন ওনার পায়ের যে অংশে ধরেছিল সেই জায়গাটা গরম হয়ে আছে। আর তার 3টা আঙ্গুল ছিল। 3টা আঙ্গুল দিয়েই তার পায়ের এই যে গোড়ালি আছে এই জায়গাটাতে ধরতেন। দিন যেতে লাগলো। এরপর আর পা ধরতো না, হাত ধরলো। হাত ধরে এইভাবে ঘুমের ভিতরে নিয়ে যেত। এরপর কি হতো, তার যে সমস্ত পরিচিত নায়ক যারা ছিল আর কি, ওই সময় যারা সিনেমা করতেন, এরকম চেহারার সুরত ধরে, এরকম চেহারার রূপ নিয়ে আসতো, এসে তাকে এইভাবে নিয়ে যেত। এই বিষয়গুলো উনি সবসময় বাসায় জানাতেন, কিন্তু জানালেও তারা এই বিষয়ে পাত্তা তো দিতই না, উল্টো এই ফারজানা আপুকেই দোষ দিত। এই জন্য উনি আর তেমন কিছু জানাতেন না একটা পর্যায় থেকে। এরপর থেকেই শুরু হয় তার ফিজিক্যাল প্রবলেম। উনি রোগা হতে থাকেন, চোখের নিচে কালি পড়া শুরু হয়। আর ওনার যত সাকসেস ছিল, যত গুণাবলীগুলো ছিল, এগুলো আস্তে আস্তে শেষ হতে থাকে। উনি ভালো গান গাইতে পারতেন, ছবি আঁকতে পারতেন, সবকিছুই আস্তে আস্তে নষ্ট হতে থাকে। লেখাপড়াতেও উনি খারাপ করতে থাকেন। উনি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। অবস্থা এমন হলো যে ওনার স্কুলের সবচাইতে খারাপ স্টুডেন্ট যাকে মনে করতেন, সেই ছেলেটাও এসএসসিতে A+ পেল, কিন্তু উনি পেলেন না। এভাবে ইন্টারমিডিয়েটও চলে গেল। ভর্তি পরীক্ষার সময় চলে আসলো। ভর্তি পরীক্ষার সময় উনি পড়তে পারতেন না। যখনই পড়তে বসতেন হঠাৎ করে ওনার হার্টবিট অনিয়মিত হয়ে যেত, প্যানিক অ্যাটাক শুরু হতো। ডাক্তার দেখানো হয়, ইসিজি রিপোর্ট নর্মাল আসে। ডাক্তার বলেন যে তুমি টেনশন করবা না, কিন্তু ডাক্তার জানতো না উনি কিন্তু এতটা টেনশন করেনও না। আর এতটা টেনশন উনি করেন না যাতে করে প্যানিক অ্যাটাক হতে পারে। আর আরো একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে উনি কোনো পরীক্ষা সহজে দিতে পারতেন না। পরীক্ষার হলে বসলেই ওনার হার্টবিট অন্যরকম হয়ে যেত, মাথা ঘুরতো, বমি আসতো, আর মনে হতো ওনার মাথা একদমই ফাঁকা। ডাক্তারি পরিভাষায় এটাকে এক্সাম ফোবিয়া বলে, কিন্তু
ওনার মাথাটা একদমই ফাঁকা মনে হতো, পারা অঙ্ক উনি পারতেন না। ওনার কাছে মনে হতো উনি পৃথিবীর কোনো অঙ্কই জানেন না, যোগ বিয়োগ করতে দিলেও ভুল করবেন, মানে মাথাটা একদমই ফাঁকা, জীবনে কোনোদিন অঙ্কই করে না এরকম মনে হতো, কিছুই লিখতে পারতেন না। একটা পর্যায়ে উনি ডিপ্রেশনে চলে যান। সাইকিয়াট্রিস্টও দেখিয়েছেন উনি, ঘুমের ওষুধ দেওয়া হয় তাকে, কোনো লাভ হয় না, স্বপ্ন কিন্তু দেখা চলতেই থাকে। কোথাও উনি ভর্তি হতে পারেন নাই, বিএল কলেজে ভর্তি হয়েছিলেন। আর স্বপ্নের মধ্যে এবার নতুন একটা বিষয় যুক্ত হলো, বিভিন্ন ধরনের খাবার খাওয়া। বিভিন্ন ধরনের খাবার উনি খেতেন, পায়েস খেতেন, মুরগির মাংস, আগে কখনোই চোখে দেখেননি এমন ফল এবং মিষ্টি, এই জিনিসগুলো খেতেন। বিএল কলেজে উনি ম্যাথ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলেন। 2022 সালে ওনার বিয়ে হয়, হঠাৎ করে বিয়ে করে ফেলেছিলেন। এরপর থেকে ওনার সমস্যা আরো বাড়তে থাকে, সংসার করতে ইচ্ছা হয় না, স্বামীকে দেখতে পারেন না, গালিগালাজ করেন। আর ওনার যে গুণাবলীগুলো ছিল, বিশেষ করে গান গাওয়া, এটা উনি গাইতে পারতেন না, গান শুনতেও পারতেন না, গান শুনলেই ওনার মাথা যন্ত্রণা শুরু হতো। এদিকে ওনার বেবিও হচ্ছিল না, ডাক্তার দেখাচ্ছেন, এটার কোনো সমাধান হচ্ছিল না। উনি যখন আফটার দ্য হরর ওয়ার্ল্ড শোনা শুরু করেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় জিনে আক্রান্ত বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বলেছি, জিন ঘটিত বিভিন্ন সমস্যাগুলো সম্পর্কে যখন ঘটনার মধ্যে আমরা বলেছি, এরপরে উনি নিজের সম্পর্কে সতর্ক হন। এরপর উনি রুকিয়ার আয়াতগুলো শোনা শুরু করেন। এর প্রতিক্রিয়া শুরু হয়, ওনার মধ্যে ভালো ফিলিংস আসতে থাকে, কিন্তু উল্টো প্রতিক্রিয়া হয় হচ্ছে ওনার হাজবেন্ডের আচরণে। অল্পতেই ওনার হাজবেন্ড রেগে যেতেন, আগে যেটা করতেন না, মারধরও শুরু করতেন। একটা পর্যায়ে ওনার হাজবেন্ড বলতেন যে এই কাজটা যে উনি কেন করেছেন এটা উনি নিজেও বলতে পারেন না, কারণ ওই সময় ওনার শরীরের উপর এবং মানসিক অবস্থার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু এমনটা হওয়ার কথা নয়। যশোরের এক কবিরাজকে উনি দেখিয়েছিলেন, পানি পড়া, তেল পড়া, আর অনেক কিছু নিয়ে আসছিলেন, কিন্তু কোনো কাজ হয় না। সেই কবিরাজ বলেছিল যে ওনার উপর এক দুষ্টু আশিক জিনের নজর পড়েছে, আর তার প্রভাবেই ওনার কোনো সন্তানাদি হচ্ছে না, বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে আর কি, কমে গেছে ইতোমধ্যে, আরো কমে যাবে। আর এটা সমাধানের পথ যেটা রয়েছে, সেই কবিরাজ বলেছেন যে এই সমাধান করতে হলে কালো জাদুর মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু এই ফারজানা আপু রাজি হন নাই, যে না, যা হওয়ার হবে, কালো জাদুর আশ্রয় আমি নিব না। আল্লাহর উপর ভরসা করে আছেন। উনি দোয়া চেয়েছেন আফটার দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে, আপনার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, আল্লাহ তাআলা দ্রুত যেন আপনার এই সমস্যার সমাধান করে দেন। আর আপনি যে আল্লাহর ভয়ে কালো জাদুর আশ্রয় নিয়ে আপনার সমস্যার সমাধান থেকে বের হতে চান নাই, এটা খুবই একটা ভালো জিনিস। আল্লাহ তাআলা নিশ্চয়ই এই বিষয়টা বুঝবেন, আর সেই অনুযায়ী আল্লাহ তাআলা আপনার সমস্যা থেকেও মুক্তি দান করবেন। কারণ আল্লাহ বলেছেন, যখন মানুষ আল্লাহকে ভয় পেয়ে কোনো খারাপ কাজ থেকে বের হয়ে আসে, তখন আল্লাহ তাআলা তার জন্য অনেক কিছুর দরজাই খুলে দেন, যেটা তার কল্পনাতেই ছিল না। বিশেষ করে রিজিক। আর রিজিক বলতে আমরা শুধু খাবার দাবার বুঝি, বিষয়টা এরকম না। রিজিকের যেই ডেফিনেশন, এটা কিন্তু অনেক ব্যাপক। শারীরিক সুস্থতা, উত্তম সন্তান, ভালো চাকরি, খাবার দাবার, অনেক কিছুই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, দ্রুত সুস্থ হয়ে যান, এটাই আমরা দোয়া করি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাফিদ, উনি খুলনার খালিশপুরে থাকেন। তো খালিশপুরে ঝিল পুকুর নামে একটা পুকুর রয়েছে, এটা নাকি অনেকেই চেনেন। পুকুরটি চতুর্ভুজ আকারের, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। পুকুরটির পাশে একটি মসজিদ রয়েছে। মসজিদের অজুর পানি থেকে শুরু করে নিয়ে কোনো ডেড বডি গোসল দেওয়ার জন্য যে পানি লাগে, সেটাও ওখান থেকেই নেওয়া হয়। আর ওইটার দিকে দুটো রাস্তা চলে গেছে। দিনের বেলা পুকুরটা দেখতে স্বাভাবিক হলেও রাত হলেই নাকি ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি মূলত ঘটেছিল এই রাফিদ ভাইয়ের মামার সাথে সাল 2018। ঢাকা থেকে খুলনায় আসতে আসতে ওনার রাত
3টারও বেশি বেজে যায়। গাড়ি থেকে নামার পর আর তো অন্য কোনো গাড়ি পাচ্ছেন না বাসায় যাওয়ার জন্য। চিন্তা করলেন যে এখন আর গাড়ি দিয়ে কি করব, হেঁটে যেতে 15-20 মিনিট লাগবে, হাঁটা শুরু করি। খালিশপুর থেকে বাসায় হেঁটে যেতে ওনার তো এরকম সময় লাগবে, তো উনি হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে যখন ওই পুকুরের কাছে এসেছেন, পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় উনি দেখেন 5 কি 7 জন এইরকম বাচ্চা বয়স হবে, একদম কালো লিকলিকে, মানে গায়ে মাংস নাই, শুধু হাড় জিরজিরের বডি আর কি। বয়স আনুমানিক ম্যাক্সিমাম 9 বছর কি 10 বছর হতে পারে। এরা কি করছে, পুকুরের ঘাট থেকে একজন একজন করে লাফ দিচ্ছে পানিতে, ধপাস করে শব্দ হচ্ছে, আবার আর একজন উঠছে, এইভাবে লাফালাফি করছে। উনি এটা দেখার পর মনে হলো ওনার পা দুটো জমে ফ্রিজ হয়ে গেছে, উনি আর নড়তে পারছেন না। এদিকে হয় কি, একটা বাচ্চার চোখ যায় তার দিকে, যখনই ওই একটা বাচ্চার চোখ যায় তার দিকে, অন্যান্য বাচ্চারাও তার দিকে তাকায়। তাকানোর পর এই বাচ্চাগুলো নাকি একসাথে এমন ভয়ঙ্কর একটা হাসি দেয়, এই হাসির যে আওয়াজ, মানে বোম ব্লাস্ট হলে যেরকম দ্রাম করে শব্দ হয়, ওই রকমের আওয়াজ। এরকম আওয়াজ বারবার হচ্ছে, থেকে 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 হচ্ছে, যেমন আমরা হা 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 এরকম বলি, তো ওইরকম ধরম 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 শব্দ হচ্ছে, এরকম হাসির শব্দ। আর এই শব্দে মামা ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। ফজরের নামাজ পড়ার জন্য লোকজন যখন ওই দিকটা দিয়ে যাচ্ছিল, তখন মামাকে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা মামাকে চিনতে পারে, মানে যারা যারা আসছিলেন এর মধ্যে কয়েকজন চিনতে পেরেছেন, তারাই মূলত মামাকে বাসায় দিয়ে আসেন। মামা টানা 9 দিন বিছানা থেকে উঠতে পারেন নাই, প্রচন্ড জ্বর, শরীর ব্যথা, তবে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। এই ঘটনাটি আশেপাশে অনেক লোক জেনেছিলেন, অনেক জানাজানি হয়েছিল এই ঘটনাটা আর কি, মানে মামার সাথে যেটা ঘটেছিল। এবার আসি রাফিদ ভাইয়ের পাঠানো পরবর্তী ঘটনাটা। তো এটি ওনার এক বন্ধু, উনি বলেছেন মূলত সেই বন্ধুর সাথেই ঘটেছে। এটি একটা মসজিদকে কেন্দ্র করে, বন্ধুর নাম এবং মসজিদের নাম বলতে নিষেধ করেছেন, তবে উনি মসজিদের নামও বলেছেন, বন্ধুর নামও বলেছেন, আমরা সঙ্গত কারণে বলছি না। এই ঘটনাটির সময়কাল 2023। ওই মসজিদটা রাত 10:30টার পরে বন্ধ হয়ে যেত। সাধারণত যেটা হয়, মসজিদ কিন্তু এশার নামাজ পরেই, অর্থাৎ এশার নামাজের পরপরই যদি লোকজন আর মসজিদে না থাকে বন্ধ হয়ে যায়। তো ওই মসজিদটায় দেখা যেত যে কিছু লোকজন আছে জিকির আজগার করছে, ম্যাক্সিমাম 10:30, গরমকালে আর কি, এরপরে বন্ধ হয়ে যেত। তো এই যে বন্ধু, উনি রাত 9টা কি 9:30টার কাছাকাছি হবে এরকম একটা সময়, গরমকাল তখন আর কি। গরমকালে তো এশার সালাত দেখা যাচ্ছে যে জামাতটা হতে হতে কখনো কখনো 9:45টাও বাজে, কোনো কোনো মসজিদে 9:45, ম্যাক্সিমাম 9:45টাই সাধারণত গরমকালে এশার সালাত হয়। তো এশার নামাজ শেষ করে, এশার সালাত শেষ করে মসজিদ থেকে বের হতে হতে 9টা একটু বেশি বেজে গেছে। তো ধারণা করা হয় হয়তো বা 9:30টার কাছাকাছি সময় হবে আর কি। তো উনি কি মনে করে মসজিদের দিকে, ওই মসজিদের যে অজুখানা, ওই অজুখানে অজু করতে গিয়েছেন। চিন্তা করছেন দেখ বাসায় যাচ্ছি, আর একবার উজু করিনি, কারণ ওনার সন্দেহ ছিল যে অজু আছে কিনা। নামাজ শেষ করার পর অনেকক্ষণ তো মসজিদে বসেছিলেন, মসজিদ কিন্তু তখন ফাঁকা হয়ে গেছে। উনি যখন ওই ট্যাপ ছেড়েছেন, ট্যাপের পানি যখন পড়ে উনি অজু শুরু করবেন, উনি তখন আওয়াজ শোনেন লাশ গোসল যেখানে দেয় মসজিদের পাশে, সেখান থেকে লাশ গোসল দেওয়ার আওয়াজ আসছে। তো উনি চিন্তা করেন যে হয়তোবা ওখানে কোনো লাশ গোসল করাচ্ছে, অথবা মসজিদের যিনি খাদেম উনি ওই গোসলখানাটা পরিষ্কার করছেন। উনি অত কিছু চিন্তা করেন না, উনি অজু করা শুরু করবেন। তখনই উনি যেটা দেখতে পান সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন একটি লাশ কাফনে মোড়ানো, কিন্তু মুখটা শুধু খোলা, নাকে তুলা, একটি লাশকে যেভাবে আসলে প্রস্তুত করা হয়। আর এই লাশটার চোখ দুটো বড় বড় করে খোলা, খুব ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে লাফাতে লাফাতে আসছে, অর্থাৎ নিজের পা দুটো তো বাঁধার মতো রয়েছে আর কি, কাফনে মোড়ানো, হাঁটা তো যায় না। লাশ কি করতে হবে, লাশকে লাফিয়ে লাফিয়ে আসতে হবে, ব্যাঙ যেভাবে লাফিয়ে লাফিয়ে আসে মনে হচ্ছে ওইভাবে
লাফিয়ে লাফিয়ে উনার দিকে আসছে। উনি এইটা দেখে এতটা ভয় পান, দ্রুত অজুখানা থেকে বাইরে বের হয়ে এসেই সেন্সলেস হয়ে ওখানে পড়ে যান। তবে বেশিক্ষণ তাকে পড়ে থাকতে হয়নি, যেহেতু ওই সময় তো অত রাত ছিল না, কিছু লোকজন ওদিক দিয়ে যাতায়াত করছিল, তারা তাকে পড়ে থাকতে দেখেন। তারা নাকি কাছে এসে দেখেন যে ওনার মুখ দিয়ে তখন ফেনা বের হচ্ছিল। এরপর তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয়। তাকে দেখে চিনতে পেরেছে যে এই কোন বাড়ির ছেলে আর কি, যেহেতু স্থানীয় লোক, আর ওখানে তো আশেপাশে স্থানীয় লোকজনই বেশি। তাকে বাসায় নিয়ে যাওয়া হয়, হুজুর দেখানো হয়, অনেক হুজুরই দেখানো হয়েছিল। টানা 3 সপ্তাহ অসুস্থ ছিলেন। এরপর থেকে উনি ওই মসজিদের নামাজ পড়তে যান নাই, ভয়ের কারণে। গেলেই এই বিষয়টা মনে পড়তো, অজুখানায় অজু করতে গেলেই বিষয়টা মনে পড়তো। সে দিনের বেলা হোক বা সন্ধ্যার পর বা এশার সালাত পড়তে যাবেন রাতের বেলা হোক, মনে পড়তো তো এই বিষয়টা। এই জন্য উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতেন যে এখনই বুঝি সেই বিষয়টা চলে আসে। এই জন্য এরপর থেকে উনি অন্য মসজিদে সালাত আদায় করা শুরু করেন। এরকমও কথা রয়েছে যে যেই মসজিদটার কথা বললাম এটা মাত্র, যার নাম আমরা বলি নাই, ওই মসজিদের পাশে একটা পুকুর রয়েছে। আর সেই পুকুরে নাকি প্রতি বছর না হলেও 2 বছর পর পর একজন করে মানুষ মারা যায়। এখন নাকি কমে গেছে, তবে একদমই যে এটা ভ্যানিশ হয়ে গেছে বিষয়টা এরকম না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাফিক ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। চলুন চলে যাবো আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও কিন্তু এই ঝিল পুকুরকে কেন্দ্র করে। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাস্টার শুভ। ওনার বাড়ি খুলনার খালিশপুরে। ঝিল পুকুর সম্পর্কে আরো কিছু তথ্য না দিলেই নয়। খুলনার খালিশপুর এলাকার 10 এবং 11 নং ওয়ার্ডের মাঝামাঝি খালিশপুর শিশু পার্কের সাথেই এই ঝিল পুকুর। ঘটনাটি ঝিল পুকুর এবং এর পাশের রাস্তাকে কেন্দ্র করে। রাস্তাটি পুকুরের উত্তর পাশে পুকুরের গা ঘেঁষে চলে গিয়েছে। এই রাস্তাটি সবসময় নীরব এবং জনমানব শূন্য রাস্তা বললেই চলে। রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও এই রোডে লোকজন কম চলাচল করে। শহর এলাকা হলেও এই রাস্তাতে বিশেষ কারণ ছাড়া তেমন কেউই একজন আসা যাওয়া করতে চায় না। এই রাস্তার একটি সমস্যাও রয়েছে, সেটি হচ্ছে খালিশপুরে অধিকাংশ খুন এবং অপমৃত্যুগুলো এই রাস্তাতেই হয়েছে, তাও একটি নির্দিষ্ট সময়ে। আবার যেমন রাস্তার 2 মাথায়, পূর্ব ও পশ্চিম মাথায় বিশেষ করে 5 বছর পর পর কোনো না কোনোভাবে একটি খুন নাকি হবেই। রাস্তার মাঝ বরাবর ঝিল পুকুরের কোনায় কোনো না কোনোভাবে কেউ না কেউ আত্মহত্যা করবেই। 19 কি 20 বছর আগে রাস্তার পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিম মাথায়, আলতাব নামক একজন মুক্তিযোদ্ধাকে জমি সংক্রান্ত বিরোধের কারণে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তার ঠিক 5 বছর পর রাস্তার পূর্ব মাথায় একইভাবে 2 জনকে দুর্বৃত্তরা কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। এর 5 বছর পর আবারও খালিশপুর মিল শ্রমিক এবং পুলিশের গোলযোগের এক প্রেক্ষাপটে একজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হন। এর 5 বছর পর রাস্তার মাঝখানে পুকুরের কোনায় মনসুর নামক একজন ব্যবসায়ীর স্ত্রী পুকুরের কোনার পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর এই 5 বছরের সময়টা এগিয়ে এসে 2 বছরে ঠেকে 2 বছর পর পর মৃত্যু হতে শুরু করে। এর আবার 2 বছর পর রাস্তার পশ্চিম মাথায় হাসিব নামক একটি ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়। এর ঠিক 2 বছর পর রাস্তার মাঝে পুকুরের কোনায় সন্ধ্যার পর একজন মহিলা পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এর ঠিক 2 বছর পর আবার পুকুরের কোনা বরাবর একটি খ্রিস্টান বাড়ি রয়েছে, ওই বাড়ির একজন মহিলাও ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কোনো কারণ ছাড়াই। তো একটা জিনিস লক্ষ্য করে দেখা যায়, প্রতি 5 বছর অন্তর অন্তর এই সমস্যাগুলো হচ্ছে। একটা জিনিস সেটা হলো যে রাস্তার যে 2 মাথায় যে মৃত্যুগুলো হতো সেগুলো হচ্ছে খুন, কিন্তু রাস্তার মাঝে এই পুকুরের কোনায় যে মৃত্যুগুলো হতো সেগুলো হতো আত্মহত্যা। অথচ রাস্তার
মাঝে পুকুরের ওই কোনার পানি কিন্তু অতটা গভীর না, বড়জোর কোমর পর্যন্ত, সর্বোচ্চ যদি বলা যায় তাহলে কাঁধ পর্যন্ত। আর এই অল্প পানিতেই মানুষের মৃত্যু হতো, তাও আবার একটি নির্দিষ্ট সময় পর পর। এমনকি প্রতি সপ্তাহে বা মাসে কোনো না কোনো ভাবে এইরকম রাস্তার পূর্ব এবং পশ্চিম মাথায় সড়ক দুর্ঘটনা হবেই। এই রাস্তাটাকে এলাকার ছোট বড় সবাই কম বেশি ভয় পায়। ঘরের অভিভাবকরা তো বাচ্চাদেরকে বা মেয়েদেরকে এই রাস্তা এড়িয়ে চলতে বলেন, কারণ অনেক মুরব্বীরাও এখানে ভয়ের সম্মুখীন হয়েছেন। বাচ্চা এবং মহিলারা তারা বেশি আক্রান্ত হতে পারেন প্যারানরমাল সমস্যার কারণে। এই রাস্তায় যত মৃত্যু হয়েছে, মাস্টার শুভ ভাই বলেছেন তার 90% উনি নিজের চোখেই দেখেছেন, কারণ ওনার বাড়ি এই রাস্তা এবং পুকুর থেকে 6 থেকে 7 মিনিটের দূরত্বে। শুধু উনি না, এলাকাবাসীর অধিকাংশই তারা নিজের চোখে অনেক কিছুরই সাক্ষী হয়েছেন। এই খালিশপুর এলাকায় এমন কোনো লোকজন নাই যারা নাকি এই ঘটনার বর্ণনা বলতে পারবেন না। আমরা তো এতক্ষণ এই বিষয়গুলো বললাম, এবার আসি মূল ঘটনায়। ঘটনাটি ঘটে খালিশপুরের ওই ঝিল পুকুরকে নিয়েই। এই পুকুরের নাম ঝিল পুকুর হওয়ার কারণও আছে। পুকুরের গা ঘেঁষে অনেক ঝিল গাছ ছিল এক সময়, তাই সবাই এটাকে এই নামেই অভিহিত করে। এই পুকুরটি খালিশপুরের 11 নং ওয়ার্ডে খালিশপুর শিশু পার্কের পাশেই। এলাকার মুরব্বীরা অনেকেই বলে এই পুকুরে নাকি একজন বুড়ি আছে, যাকে অনেক সময় বিভিন্ন সময় রাতে দেখেছে অনেকেই সাদা শাড়ি পরা অবস্থায়। রাতে নাকি পুকুরের মাঝে একটি ঘর দেখা যেত, সেই ঘরের ভিতরে তাকে বসে থাকতে দেখা যেত। তাই পুরনো মুরব্বীরা অনেকেই আবার এটাকে বুড়ির পুকুরও বলে। এই পুকুরে অনেক সমস্যা থাকায় এলাকার মানুষেরা তাদের বাচ্চাদেরকে পুকুরে গোসল করতে নিষেধ করতেন, আর বলতেন ওই পুকুরে যাবি না, বুড়িতে নিয়ে যাবে। কারণ 1980 সালে নাকি প্রতি বছর একটি করে, মানে ওই সময় থেকে প্রতি বছর একটি করে বাচ্চা ওই পুকুরে হারিয়ে যেত। হারানোর ঠিক 3 দিন পর পাওয়া যেত। 3 দিন আগেও না, 3 দিন পরেও না। 3 দিন পর পাওয়া গেলেও লাশ দেখে সবাই অবাক হয়ে যেত। মনে হতো মাত্র কিছুক্ষণ আগে কেউ গলা টিপে হত্যা করেছে। আর লাশের নাক বা কান থেকে তাজা রক্ত বের হতো। 3 দিন যদি কেউ পানির নিচে থাকে তাহলে লাশের অবস্থা কেমন হতে পারে? তেমন কিন্তু হতো না। এবার আসি অন্য আর একটা বিষয়ে। এই ঘটনাটির একদম শেষ অংশ এই যে মাস্টার শুভ ভাই নিজের চোখেই দেখেছেন, আর যার সাথে ঘটনাটি ঘটে তার সাথে কথা বলে উনি বিস্তারিত শুনেছেন। ঘটনাটি ঘটে এখন থেকে আরো অনেকদিন আগেই, প্রায় কত বছর, 18-19 বছর, 2006 কি 7 সালে। খালিশপুরে 5 তলা কলোনি নামে একটা জায়গা রয়েছে। 5 তলা কলোনির 2 নং বিল্ডিং এর 3য় তলায় ভাড়া থাকতেন শাহ আলম নামের একজন লোক। তিনি ছিলেন একজন দিনমজুর। যখন যা পেতেন সেই কাজটাই করার চেষ্টা করতেন, কখনো কখনো রিক্সাও চালাতেন। দিনমজুর মানুষ তো সংসারের অবস্থা সচ্ছল হবে না, এটাই স্বাভাবিক। ছিল তাই, সংসার তেমন একটা সচ্ছল ছিল না, কোনোভাবে সংসার চালাতেন, হিমশিম খেয়ে যেতেন। তিনি মাঝে মধ্যে খালিশপুরে প্লাটিনাম জুট মিলে অস্থায়ীভাবে বদলি হিসাবেও কাজ করতেন। মোট কথা, সংসার চালাতে যখন যে কাজ পেতেন তাই করতে কোনো কার্পণ্য বোধ করতেন না। আর একান্ত কোনো কাজ না পেলে পরিবারের ভরণ পোষণ তো চালাতেই হবে, তাই না? কি আর করবেন, রিক্সা চালাতেন। এভাবেই তার দিন চলতে থাকে। পরিবারে একটাই ছেলে সন্তান ছিল, 3 জনের সংসার, তবুও তেমন একটা সচ্ছল ছিলেন না তারা। একদিন কোনো কাজ না পাওয়াতে তিনি রিক্সা চালাতে যান। ওই দিন আবার বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে তেমন একটা প্যাসেঞ্জারও হয়নি, তাই ভাড়াও পাননি তিনি অতটা। রাত 10টার দিকে রিক্সা জমা দিয়ে গ্যারেজে তো জমা দিয়েছেন, গ্যারেজ থেকে আবার বাসায় যাবেন, তখন রিক্সা জমা বাবদ ভাড়া ছিল 50 টাকা। পায়ে চালিত রিক্সা ছিল, ভাড়াও ছিল কম। এখনকার মতো ইঞ্জিন চালিত অটো বা রিক্সা তো তখন ছিল না। সারাদিন বাজার তো করেন নাই, বাসায় রান্নাও হয়নি। মন খারাপ করে পকেটে যা টাকা ছিল তাই দিয়ে কিছু খাবার কিনে বাসায় যান। বাসায় তো সারাদিন রান্না বাড়া হয়নি। এদিকে উনি আসছেন, তার স্ত্রী তার সাথে ঝগড়াঝাটি করতে থাকেন। ছোট সন্তানটি সারাদিন অভুক্ত ছিল। পাশের ঘর থেকে একজন 1 প্লেট ভাত তরকারি দিয়ে গিয়েছিল। উনি মাঝে মাঝে নাকি দিয়ে যেতেন ওই পাশের প্রতিবেশী। তাদের যেহেতু এই ভাইয়ের আর্থিক অবস্থা ভালো ছিল না, এই শাহ আলম ভাইয়ের, যার কারণে পাশের প্রতিবেশী মাঝে মাঝে খোঁজখবর নিতেন যে না খেয়ে আছে কিনা। তো এরকম ভাবে মাঝে মাঝে উনি দিয়ে যেতেন।
এই খালিশপুরে অনেকগুলো কলোনি আছে, যেমন পিপলস কলোনি, ক্রিসেন্ট কলোনি, পাওয়ার হাউস কলোনি, পাঁচতলা কলোনি, নিউজ প্রিন্ট কলোনি। খালিশপুর হচ্ছে জুট মিল এলাকা, তো তাই বিভিন্ন মিলে যে কর্মচারীরা ছিল তাদের থাকার জন্য আলাদা আলাদা কলোনির ব্যবস্থা করা হয়েছিল। তো কলোনিতে যারা থাকতো একে অন্যের প্রতি সবাই খুব আন্তরিক থাকতো, সবাই সবার খোঁজ খবর রাখতেন আর কি। তো ওইভাবেই শাহ আলম ভাইও যেহেতু কলোনিতে থাকতেন, এই সুবিধাটা উনি মাঝে মধ্যে পেতেন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে। যাই হোক, তার স্ত্রী তো তার সাথে ঝগড়া করে বলে, এভাবে আর কতদিন মানুষের কাছে চেয়ে চেয়ে খাবো, কিছু একটা করো স্থায়ীভাবে। এখন শাহ আলম ভাই সংসারের জন্য কি করবেন, গরিব মানুষ, ব্যবসা করবেন, পুঁজিও তো তার ছিল না। তাই ওনার স্ত্রীর সাথে ঝগড়া না করে, মন খারাপ করে কিছু না খেয়ে বাড়ির বাইরে চলে যান হাঁটতে হাঁটতে। উনি ওই পুকুরের ঠিক কোনায়, ওই যে পুকুরের পূর্ব পাশের যে রাস্তাটা ছিল, ওই রাস্তার মাঝ বরাবর পুকুরের ঠিক কোনাটায়, যেখানে অধিকাংশ সময় মহিলারা আত্মহত্যা করেছে, মন খারাপ করে উনি বসে থাকেন। এই পুকুর পাড়ে আসার কারণ হলো, উনি আবার সবসময় ওই পুকুরে গোসল করতেন। তবে সবসময় বলতে দেখা যেত যে মাঝে মধ্যে উনি বাড়িতেও করতেন, অন্য জায়গায় করতেন, এইভাবে আর কি, অধিকাংশ সময় বলতে হবে আর কি। তো গোসল করতে আসার আগে হাতে করে 2 টাকা দামের একটা রুটি নিয়ে আসতেন। পুকুরে ছোট ছোট মাছকে ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতেন। মাছের রুটি খাওয়ার দৃশ্য দেখে উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ওনার সন্তান বায়না ধরতো পুকুরে সাঁতার শিখবে, তাই উনি সন্তানকেও নিয়ে আসতেন মাঝে মাঝে ওনার সাথে গোসল করতে, সাঁতার শেখাতে। তো উনি এত জায়গা থাকতে কেন ওই পুকুরে ওই কোনায় গিয়ে বসলেন উনি নিজেও জানেন না। মন খারাপ করে পুকুরের দিকে তাকিয়ে বলেন যে এত মানুষ নেয় এই পুকুরে, এত মানুষটা নিয়ে যায়, মেরে ফেলে, আমারই নিতে পারে না। একা একা মনের কষ্টে আবল তাবল বলতে থাকেন। উনি কখন যে ওই পুকুর পাড়ে ঘুমিয়ে যান উনি নিজেও জানেন না। হঠাৎ একটা ডাকে উনি জেগে ওঠেন। কেউ একজন ওনার নাম ধরে ডাকছে, শাহ আলম, ও শাহ আলম, ওঠ, বাসায় যাবি না, রাত তো অনেক হলো। শাহ আলম ভাই চোখ মুছতে মুছতে দেখেন ওনার থেকে 3 থেকে 4 হাত দূরে একজন বৃদ্ধা মহিলা, সাদা শাড়ি পরা, মুখটা তেমন দেখা যাচ্ছে না, তাকে ডাকছে। তো শাহ আলম ভাই বলেন, ও চাচি কি হয়েছে, ডাকছেন কেন? ঘরেও শান্তি নাই, এখানে আসলাম একটু নিরিবিলি থাকবো বলে, তাও আবার আপনি ডাকাডাকি শুরু করছেন। তখন ওই বৃদ্ধা মহিলা বলেন, আমি সব জানি রে শাহ আলম, সব জানি, তোর আর এই কষ্ট থাকবে না। তুই মরবি কেন রে? এই পুকুরে সবাই চাইলেই কি মরতে পারে বল? আমি তোর জন্য কিছু একটা করব। এখন ওঠ, বাসায় যা, এখানে থাকিস না, যা ভাগ। শাহ আলম ভাই তখন মাটিতে ভর দিয়ে ওঠেন, উঠেই দেখেন ওই বৃদ্ধা মহিলা কইরি নাই, 2-3 সেকেন্ডের মধ্যে হারিয়ে গেছে, আশেপাশেও নেই। আবার উনি চিন্তা করেন, আমি মরার কথা একা একা বলেছি, তখন তো আশেপাশে কেউ ছিল না, এই বৃদ্ধা মহিলা কিভাবে জানলো? এইবার উনি ভীষণ ভয় পেয়ে যান। হাতের ঘড়িতে তাকিয়ে দেখেন রাত তখন 3টার কাছাকাছি বাজে। নীরব নির্জন রাস্তা, পুকুর পাড়ে কেউ নাই। এমনি দিনের বেলা ওইদিকে লোকজন থাকে না, আর এখন তো রাত 3টার কাছাকাছি বাজে। উনি ভয়ে এক দৌড় দিয়েছেন, এক দৌড়ে বাসায় চলে যান, কাউকে কিছু না বলেই ঘুমিয়ে পড়েন। এরপর তার জ্বর বা শরীর খারাপ কিছুই হয় না, এভাবে 3-4 দিন চলে যায়। হঠাৎ একদিন রাত্রে উনি স্বপ্নে দেখেন উনি ওই পুকুর পাড়ে বসে আছেন, ওই বৃদ্ধা মহিলা তার থেকে 10 থেকে 12 হাত দূরে পুকুরের পানিতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন, শাহ আলম, তোকে আমার খুব পছন্দ হয়েছে, তোকে আমি কিছু দিব, নিবি তুই? তোর আচরণে আমি খুব খুশি, তুই যে গোসল করতে আসার আগে হাতে করে রুটি এনে মাছকে খাওয়াস, আমার খুব ভালো লাগছে। আমিও মাঝে মাঝে ছোট মাছের রূপ ধারণ করে তোর দেয়া রুটি খেয়েছি রে, তোর কাছে তো আমি ঋণী, তাই তোকে আমি একটা জিনিস দিতে চাই, তুই নিবি? এমন একটা জিনিস দেব যেন ভালো কিছু করতে পারিস। তোকে আমি একটা বর দেব। বর কি বুঝিস? বর হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো খাবার হোটেল বা দোকানে জিন বা কালো জাদুর মাধ্যমে পাওয়া যায়। মূলত এটা বর না, এটা হচ্ছে ববর। এই জিনিসটা বলেন ওই বৃদ্ধা মহিলা, এবং এটাও বলেন এটা নাকি কালো জাদুর মাধ্যমে হোটেল বা দোকানে পাওয়া যায়, মানে খাবার হোটেল। জিন বা কালো জাদুর মাধ্যমে এই ববর যারা পায় বা যখন পাওয়া যায়, তখন তার নাকি খাবার হোটেল বা দোকানে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক বেচা কেনা হয়। এটা কোনো গুপ্তধন নয়, তবে এই ববর শুধুমাত্র খাবারের দোকানে প্রভাবিত হয়, এছাড়া অন্য কোনো জায়গায় হবে না, বাড়ি বা ব্যবসায় কোথাও কার্যকরী হবে না। এর প্রভাব পড়বে মূলত খাবারের বিষয়গুলোতে।
খাদ্যের বরকত এরকম একটা বুঝায় আর কি। এটাকে ববর বলে নাকি ওই এলাকায়, বা ওই বৃদ্ধা মহিলা এরকমই বলেছিল। তো শাহ আলম ভাই বলে যে আমি ববর দিয়ে কি করব, আমার কি কোনো হোটেল আছে না দোকান আছে? তখন ওই বৃদ্ধা মহিলা বলে নাই তো কি হয়েছে, হবে, আমি তোকে এই জিনিসটা দেবো, তবে আমার দুইটা শর্ত আছে, তুই যদি রাজি থাকিস তাহলে বল। তখন শাহ আলম বলে আপনি আগে আপনার শর্ত দুইটা বলেন, শুনি আপনার শর্ত দুইটা কি। তখন সেই বৃদ্ধা মহিলা বলে আমার প্রথম শর্তটি হচ্ছে একটি কচি ডাব দিতে হবে, আর তুই যে দোকান দিবি সেই দোকানের প্রথম খাবারটি আমাকে দিতে হবে। শাহ আলম ভাই বলে ঠিক আছে, তো এর এমন কি শর্ত, তোমার সাথে মেনে নিলাম, ডাবই তো চাইছো, তাও আবার কচি ডাব, তো কচি ডাবের কি অভাব আছে নাকি? তখন ওই বৃদ্ধা মহিলা বলে ঠিক আছে, কাল তুই দুপুর 12টার সময় পুকুরে আসবি, পুকুরের মাঝখানে একটা ঘর দেখবি, ওখানে যাবি, তোকে আমি দুটো প্লেট দিব, একটি হবে রূপার আর একটি হবে পিতলের। রূপার থালাটা তুই নিয়ে যাবি, তুই বিক্রি করবি, বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে তুই একটি রুটির দোকান দিবি। আর পিতলের যে প্লেটটি, ওই প্লেটে তুই আটা গোলাবি, ওই আটা দিয়ে রুটি বানিয়ে বিক্রি করবি। তবে প্রথম রুটিটি তুই আমার জন্য রেখে দিবি, এবং প্রতিদিন ঠিক 12টার সময় এই পুকুরে এসে রুটিটি ফেলে যাবি। মনে রাখিস আমাকে কিন্তু 1 বছর ধরে প্রতিদিন দোকানের প্রথম রুটিটি দিতেই হবে। 1 বছরের মধ্যে যদি কখনো ভুল করে না দিস তাহলে ঠিক 40 দিনের মাথায় আমাকে কচি ডাব দিতে হবে। ভালো করে বুঝে বল, এই শর্তে কি তুই রাজি? শাহ আলম ভাইকে কিন্তু 2-3 বার সাবধান করে দেন। শাহ আলম ভাই বিষয়টি স্বাভাবিক মনে করে বৃদ্ধার শর্তে রাজি হয়ে যান। হঠাৎ শাহ আলম ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে ভাবছেন আমি কি দেখলাম, এটা কি স্বপ্ন না বাস্তব? ওনার কাছে মনে হচ্ছিল এটা স্বপ্ন নয়, উনি বাস্তবেই দেখেছেন, আর বাস্তবেই ও বৃদ্ধার সাথে কথা বলেছেন। শাহ আলম ভাই পরদিন সকালে কাজে যান নাই। তিনি স্বপ্নের কথা ভেবে অপেক্ষা আছেন কখন দুপুর 12টা বাজবে, সময় মতো ঠিক দুপুর 12টার সময় যায় উনি ওই জিনিসটা আনবেন। তো উনি ঠিক দুপুর 12টার আগেই ওই ঝিল পুকুরে চলে যান, গোসল করতে পুকুরে নামেন। পুকুরের আশেপাশে লোকজন, বাচ্চারা গোসল করছিল। এগুলোকে তিনি তোয়াক্কা না করে আস্তে আস্তে পানিতে নেমে পুকুরের মাঝখানের দিকে এগিয়ে যান। বলে রাখা ভালো যে ওই পুকুরের মাঝখানে নাকি একটা ঘর ছিল বা আছে, এরকমটা বলে বাংলাদেশ টেলিভিশন টাওয়ার। এই টাওয়ারের একটি অংশ এই পুকুরের ঘরটিতে নাকি আটকানো থাকে। ঘরটি বিল্ডিং এর মতোই তৈরি করে উপরে ছাদ এবং চারপাশে ইটের তৈরি দেয়াল করা হয়েছিল। এই যেমন কোনো বাড়ির সিকিউরিটি গার্ড থাকার জন্য যেরকম ঘর নির্মাণ করা হয় না ছোটখাটো, ওই রকম একটা ঘর আর কি। যাই হোক, শাহ আলম ভাই পানিতে নেমে আস্তে আস্তে ওই ঘরের কাছে যান, গিয়ে উনি সাহস করে উপরে ওঠেন। ওঠার সাথে সাথে অনেকবার এদিক ওদিক তাকিয়ে কিছুই খুঁজে পান না। পরে উনি কি নাকি স্বপ্ন দেখেছেন এইভাবে নিচে চলে আসেন, আবার কিভাবে উনি উঠছেন আবারও। এবার তিনি ঠিক ঘরটির মাঝখানে তাকিয়ে যা দেখতে পান তাতে তার চোখ ছানা বড়া হয়ে যায়। চকচকে দুটি বড় বড় থালা, একটি সোনালী কালারের আর একটা রূপালী কালারের, ঝকঝক করছে। উনি বুঝতে পারেন ওটা পিতলের হবে হয়তোবা, যেটা স্বর্ণের মতো দেখা যাচ্ছে। উনি ভাবলেন যে স্বপ্নে যা দেখেছেন তা সত্যি। উনি কোনো কিছু না ভেবে এদিক ওদিক তাকিয়ে ওনার সাথে থাকা ভিজা গামছাটির মধ্যে থালা দুটি নিয়ে পুকুরের অন্য প্রান্তে চলে যান। পুকুরের অন্য প্রান্তটি ছিল একটা ঈদগাহ মাঠ। ওই মাঠের ওখানে তেমন একটা লোকজন না থাকায় ওদিকে গিয়ে তিনি চুপিসারে তার বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী রান্না করছে। তো বউকে কিছু না বলে তিনি থালা দুটি একটি বস্তার মধ্যে রেখে দেন এবং গোসল সেরে ভাবতে থাকেন কি করা যায়, রাতের স্বপ্ন তো সত্যি হুবহু মিলে যাচ্ছে। ঘরের দরজা বন্ধ করে থালা দুটি বের করে পরীক্ষা করেন। সত্যি দেখেন যে একটি থালা রূপার, অপরটি থালা পিতলের। পিতলের থালাটি খাটের উপর রেখে রূপার থালাটি গামছা দিয়ে নিজের শরীরের সাথে পেঁচিয়ে বাইরে চলে যান। তিনি খালিশপুরের বিআইডিসি রোডে যেই স্বর্ণপট্টি রয়েছে সেখানে তার পরিচিত একটি স্বর্ণকারের দোকানে যান। ওখানে যাবার পর উনি ওটা বিক্রি করেন। উনি যেই দোকানে গিয়েছিলেন সে দোকানের নাম এবং দোকানের মালিকের নাম এটিও মাস্টার শুভ ভাই বলেছেন, আমরা সঙ্গ দোকানটা বলছি না যেহেতু উনি বলতে নিষেধ করেছেন। এখনো ওই দোকানটা আছে, তবে দোকানের মালিকানা পরিবর্তন হয়েছে। ওদিকে শাহ আলম ভাইয়ের স্ত্রী ঘরে ঢুকে দেখেন খাটের উপর চকচকে একটা পিতলের থালা পড়ে আছে। উনি কোনো কিছু না ভেবে থালাটি খুব যত্ন করে তুলে রাখেন। আর শাহ আলম ভাই সেই পরিচিত স্বর্ণকারকে বলেন যে এটা আমার বাপদাদার কাছ থেকে পাওয়া পৈতৃক সম্পত্তি, অনেক সমস্যার মধ্যে আছে তাই বিক্রি করতে নিয়ে আসছি। উনি
অর্থাৎ এইটাই বলেছিলেন। আর দোকানদারও তেমন কোনো সন্দেহ না করে ওজন করে দেখেন যে এইটা নাকি 365 গ্রাম হয়েছিল। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে ওই বৃদ্ধা মহিলা কিন্তু বলেছিলেন আমাকে 1 বছর প্রতিদিন প্রথম রুটিটি খাওয়াতে হবে। আমরা জানি 1 বছরে 365 দিন, ঠিক প্লেটটিও 365 গ্রামই নাকি হয়েছিল ওজনে। এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো শাহ আলম ভাইয়ের মাথায় কিন্তু তখনও আসেনি। যাই হোক, একেবারে খাঁটি চান্দি রূপার এমন থালা এমন আর কি পাওয়া যাবে? দোকানের মালিক চিন্তা করলেন যে এরকম জিনিস তো আগে উনি কখনো দেখেন নাই, আগের আমলে এরকম ছিল, তবে ওনার জীবনে এটাই প্রথম দেখা। উনি কোনো কিছু না ভেবে থালাটিকে কিনতে রাজি হয়ে গেছেন। ওই সময়ে 1 ভরি রূপার মূল্য ছিল 6-7 হাজার টাকা এরকম আর কি। তো শাহ আলম ভাই ওই থালাটি বিক্রি করে যে টাকা পেয়েছেন তাতে দেখা যায় যে প্রায় 2.5 লক্ষ টাকা উনি পেয়েছেন। এই টাকাটি পেয়ে উনি তো অনেক খুশি। উনি ভাবেন আমার সুখের দিন আসতে চলেছে। আসলে কি সুখের দিন? চলুন সামনের দিকে আগাই ঘটনার। টাকাটি পেয়ে তিনি কলোনির যেই ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটটি 1.5 লক্ষ টাকা দিয়ে কিনে নেন। বাকি টাকা দিয়ে তিনি খালিশপুরে একটা এই যে কলোনি তো অনেকগুলো আছে, 5 তলা কলোনি আছে, 5 তলা কলোনির 1 নম্বর গেটের কর্নারে একটি দোকান ভাড়া নেন। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে এত টাকা কোথায় পেয়েছে। তিনি বলেন তার বাবার গ্রামের বাড়িতে অনেক আগের পুরনো একটা জমি ভাগাভাগি হয়েছে, সেখান থেকে তিনি তার ভাগের অংশ বাবদ 2.5 লক্ষ টাকা পেয়েছেন। তার স্ত্রীর কাছে কিন্তু উনি সত্যটা প্রকাশ করেন নাই, কিন্তু তার স্ত্রী বুঝে যায় শাহ আলম ভাই কোনো কিছু লুকাচ্ছেন। যাই হোক, শর্ত অনুযায়ী শাহ আলম ভাই একটি দোকান নেন। দোকানটি হোটেল বানানোর জন্য হোটেলে যাবতীয় জিনিসপত্র যেমন থালা বাসন ইত্যাদি সবকিছু কিনে ফেলেন। আর ওই যে পিতলের থালাটি তার স্ত্রী উঠিয়ে রেখেছিল, পরবর্তীতে শাহ আলম ভাই বলেন যে এটি ওই ওনার গ্রামের বাড়ির হাট থেকে কিনে আসছেন শখের বসে, এতগুলো টাকা পেয়েছেন, মনটা ভালো, এই হাট থেকে একটা থালা কিনে আনছেন। হোটেল তো শুরু করেন, ছোটখাটো হোটেল রুটি বানানোর জন্য। তো আটা যেই আমরা বলি মানে আটা ছেনা বলি বা আটা গোলানো বলি, তো এই জিনিসটা সেই ওই পিতলের থালাতেই উনি করতেন। সকালে উঠে রুটি বানানোর সময় নিজ হাতে প্রথম রুটিটি উঠিয়ে রাখতেন এবং প্রতিদিন ঠিক 12টার সময় ওই ঝিল পুকুরে গিয়ে রুটিটি টুকরো করে পানিতে ভাসিয়ে দিতেন, বা কখনো কখনো সুযোগ পেলে ছোট ছোট মাছগুলোকে খাওয়াতেন নিজ হাতেই। আর মাঝে মধ্যে ছেলেকে নিয়ে ঝিল পুকুরে গোসল করতেন। শাহ আলম ভাইয়ের দোকানে স্বাভাবিক বেচা কেনার থেকে অস্বাভাবিক বেচা কেনা হতে থাকে। কাস্টমারের এতটা চাপ ছিল যে কাস্টমার সরেই না। ছোট একটি হোটেল, পরবর্তীতে একটু জায়গা বাড়িয়েছেন, তবুও দোকানে এত ভিড় হতো যে কাস্টমারকে বসার জায়গাও তিনি দিতে পারতেন না। সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতো লোকজন তার দোকানে নাস্তা খাওয়ার জন্য। মার্শাল্লাহ মোটামুটি ভালোই চলছিল তার দিনকাল, মাসটা কিভাবেই কাটে। শাহ আলম ভাইয়ের আস্তে আস্তে উন্নতি হচ্ছে, সংসারে নিজেও সচ্ছল হয়ে উঠছেন, কিন্তু একটা পরিবর্তন তার মাঝে দেখা যাচ্ছিল। দিন যতই যাচ্ছিল তার মেজাজ যেন উগ্র হয়ে যাচ্ছিল। আগে সেই শাহ আলম ভাই আর নেই। আগে যত যাই হোক তিনি মানুষের সাথে খারাপ আচরণ করতেন না, কেউ কিছু বললে মুখ বুজে থাকতেন, কিন্তু এখন কারণে অকারণে মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য মূলক আচরণ করেন, খারাপ ব্যবহার করেন। অহংকার যেন তাকে চারদিক থেকে গ্রাস করে ফেলেছে। আস্তে আস্তে দিন যাচ্ছে, দোকানের ভিড় ও ব্যস্ততার কারণে তিনি প্রথম বানানো রুটিটি পুকুরে ফেলতে ভুলে যান। এইভাবে 3-4 দিন রুটি দেন না। একদিন তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন সেই বৃদ্ধা মহিলা তার স্বপ্নে এসে বলছে, শাহ আলম তুই তোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছিস, এখন তুই আমাকে শর্ত অনুযায়ী আজ থেকে ঠিক 40 দিন পর কচি ডাব দিবি। শাহ আলম ভাই বিষয়টি পাত্তা না দিয়ে চুপচাপ তার মতো দিনকাল কাটাতে থাকেন। মাঝে মাঝে ছেলেকে দিয়ে বা বউকে দিয়ে দোকানে বানানো প্রথম রুটি ওই পুকুরে ফেলে আসতে বলতেন, কিন্তু বৃদ্ধার শর্ত অনুযায়ী 40 দিন পর একটি কচি ডাব দিতে হবে। এটা বৃদ্ধা কয়েকবার স্বপ্নে শাহ আলমকে বলেছিল, আর সাথে এটাও বলেছিল রুটি আমার আর লাগবে না, রুটি আমার আর চাই না, রুটি আমাকে দিতে হবে না, এখন আমি চাই কচি ডাব। ঠিক 39 দিনের মাথায় শাহ আলম ভাই উনি আবার স্বপ্নে দেখেন ওই বৃদ্ধাকে। তখন ওই বৃদ্ধা বলেন, কাল 40তম দিন পূরণ হবে, কাল আমাকে কচি ডাব দিতে হবে। বিষয়টা কিন্তু স্বপ্নে অনেকবারই দেখলেন শাহ আলম ভাই। যেহেতু উনি স্বপ্নে দেখেছেন, উনি বললেন এই কচি ডাবই তো। উনি 40তম দিনে বাজার থেকে 20 টাকা দিয়ে একটি কচি ডাব কিনে আনেন। ডাবটি ঠিক দুপুর 12টার সময়
ঝিল পুকুরের পানিতে নেমে ওই যে ঘরটা ছিল ওই ঘরের মাঝখানে দিয়ে আসেন। ওই দিন রাতে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। শালম ভাইকে ঘুমের মধ্যে ওই বৃদ্ধা অনেক মারধর করেন এবং বলেন, আমি তো এই কচি ডাব চাইনি রে, আমি কচি ডাব বলতে বুঝিয়েছি তোর ছেলেকে। এবার ধর্মর করে লাফ দিয়ে ওঠেন শালম ভাই। এ কি স্বপ্ন দেখলেন? বৃদ্ধা তো চেয়েছিল কচি ডাব, কচি ডাব বলতে এখানে তার সন্তানকে বুঝিয়েছে, এটা তো উনি বুঝতে পারেননি। একবারও যদি উনি বুঝতে পারতেন তাহলে কি এই শর্তে উনি রাজি হতেন? কিন্তু বিপদ যা হওয়ার তো হয়েই গেছে। সুখ যেন তার কপালে আর সইছে না। পরদিন সকালে উঠে তিনি পিতলের থালাটি খোঁজ করেন, কিন্তু একই কোথাও সেই থালাটি খুঁজে পাচ্ছেন না। প্রতিদিন থালাটি নিজ হাতে পরিষ্কার করে গামলার মধ্যেই রাখেন, কিন্তু আজ তার থালাটি কোথাও খুঁজে পাচ্ছেন না। স্ত্রীকে জিজ্ঞেস করলেন কোথায়? স্ত্রী বললেন এখানেই তো ছিল। স্বামী স্ত্রী দুজনে সারা ঘর তারপর দোকান তন্ন তন্ন করে খুঁজেও পিতলের থালাটি আর খুঁজে পান নাই। পরের দিন সকালে উঠে তিনি রুটি বানানো প্রথম রুটিটি স্ত্রীকে দিয়ে ঠিক দুপুর 12টায় ঝিল পুকুরে রেখে আসতে বলেন। কাজের চাপ আর দিনের ব্যস্ততা এই সব কিছুর কারণে রাতে দেখা স্বপ্ন উনি ভুলে গিয়েছেন। ওদিকে তার ছেলে কলোনির আরো ছোট ছোট ছেলেপেলেদের সাথে ঝিল পুকুরে দুপুর 2টার দিকে গোসল করতে গিয়েছে। নতুন সাঁতার শিখলে বাচ্চারা যেমন ঘন ঘন পুকুরে গোসল করতে চায়, ঠিক তেমনি তার ছেলেটিও ব্যতিক্রম নয়। মাঝে মধ্যে বাবা মাকে না জানিয়ে কলোনির বাচ্চাদের সাথে চলে যেত ঝিল পুকুরে গোসল করতে। গোসল করার শেষে সব বাচ্চারা বাসায় ফেরত আসে, কিন্তু শালম ভাইয়ের ছেলে আসে না। অন্য বাচ্চারা দেখেছে যে সে নাই, তারা ভেবেছে হয়তো আগে চলে গিয়েছে, এই জন্য তারাও কিছু না ভেবে যে যার বাসায় চলে যায়। ছোট বাচ্চারা কি আর এত কিছু বোঝে? ওদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো। শালম ভাইয়ের স্ত্রী ভেবেছে তার বাচ্চা হয়তো কলোনির মাঠে খেলাধুলা করছে, কিন্তু যখন সন্ধ্যা নেমে এলো তখন শালম ভাইয়ের স্ত্রী চিন্তায় পড়ে গেলেন এবং শালম ভাই যে দোকানে ছিলেন সেই দোকানে গিয়ে তাকে বললেন ছেলেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পর কলোনির কয়েকটা বাচ্চার কাছে শুনতে পান তারা দুপুরে একসাথে ঝিল পুকুরে গোসল করতে নেমেছিল। সবাই ফিরে আসলেও শালম ভাইয়ের ছেলেকে কেউ দেখেনি। তখন শালম ভাই বিভিন্ন মসজিদে মাইকিং করে বাচ্চা হারানোর কথা জানান এবং একটি রিকশায় মাইক ভাড়া করে তার ছেলে হারানোর সংবাদটি প্রচার করতে থাকেন এলাকার মধ্যে। তখনকার সময় যদি কেউ হারিয়ে যেত তাহলে রিকশায় মাইক সেট করে এভাবে প্রচার করা হতো খোঁজ করার জন্য। সেদিন রাত্রে শালম ভাইয়ের স্ত্রী অনেক কান্নাকাটি করেন এবং শালম ভাই অনেক চিন্তায় পড়ে যান। রাত তখন 1টার মতো বাজে। স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। বাচ্চা হারানোর দুশ্চিন্তায় দুজন কিছুই খান নাই। রাতে শালম ভাই এবং তার স্ত্রী দুজনেই একই স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওই যে বৃদ্ধা, সে স্বপ্নে এসে শালম ভাইকে এবং তার স্ত্রীকে বলে, তোদের ছেলেকে আর খুঁজে লাভ নেই রে, আমি আমার জিনিস বুঝে নিয়েছি, তোরা তোদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছিস, তাই শর্ত অনুযায়ী আমি আমার জিনিস নিয়ে নিয়েছি, এখন আর ছেলেকে খুঁজে কোনো লাভ নেই। দুজনেরই ঘুম ভেঙে যায় একই সাথে। দুজনেই দুজনকে যখন এই স্বপ্নের কথা বলে তখন তারা বুঝতে পারে ঘটনাটা কি হয়েছে। শালম ভাই ওনার স্ত্রীকে সাথে নিয়ে ফজরের পর নদীর ওপারে কিনাই ঠাকুর নামে এক কবিরাজ ছিলেন, তার বাড়িতে যান। সবকিছু খুলে বলেন। কবিরাজ তাদেরকে বলেন, তোমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, দেখি আমি কোনো তথ্য পাই কিনা বা তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। সন্ধ্যার সময় কবিরাজের কাছে তারা আবার যান। তখন এই কবিরাজ এক অবাক করা তথ্য দেন। এই শাহ আলম ভাইয়ের ছেলেটি নাকি অমাবস্যা রাতে জন্ম নিয়েছিল, আর এই ধরনের অমাবস্যা রাতে জন্মানো ছেলেকে বা মেয়েকে জিনেরা বা পিশাচেরা বলি হিসাবে গ্রহণ করে। ঝিল পুকুরের ওই যে বৃদ্ধা, ওটা ছিল এক শক্তিশালী পিশাচ শ্রেণীর জিন। শালম ভাই যখন তার ছেলেকে নিয়ে পুকুরে গোসল করত তখনই তার ছেলের উপর এই পিশাচের নজর পড়ে যায়। তখন শালম ভাইকে লোভ দেখিয়ে লোভের বশীভূত করে এই পিশাচটি শালম ভাইয়ের সন্তানটিকে নেয়ার পরিকল্পনা আঁটে। পিশাচটি জানতো শালম ভাইকে এমন শর্ত দিতে হবে যেটা সে কখনোই পূরণ করতে পারবে না, কোনো না কোনোভাবে ভুল হবেই। এছাড়া পিশাচটি কালো জাদু করে শালম ভাইয়ের উপর প্রভাব ফেলে, যাতে করে শালম ভাইয়ের মেজাজ উগ্র হতে থাকে এবং স্মৃতিশক্তিও লোপ পেতে থাকে। মানুষের মেজাজ যখন উগ্র হয়, তার সাথে ঝগড়াঝাটি করে, তখন অনেক বিষয় কিন্তু মনে থাকে না। এই কাজটা কিন্তু ওই পিশাচটি করেছিল। কবিরাজ সেই পিশাচটিকে রাত্রে হাজির করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওই পিশাচটি হাজির হয় না। অনেক কষ্টে অবশ্য কবিরাজ পিশাচটিকে হাজির করতে সক্ষম হন।
পিশাচের কাছ থেকে জিজ্ঞেস করে আসলে উনি পিশাচের কাছে জানতে চান যে ঘটনাটা কি। তখন ওই পিশাচটি বলে, আমার নাম সর্বোপরি, আমি এই পুকুরেই থাকি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আমি আমার নিজের আয়ত্তে এনে এই পুকুরে বলি দেই। আমি এখানে 150 বছরের উপরে আছি। এই পুকুরে প্রায় 2000 জিন আছে, যারা সবাই আমার অনুগত। আমার অনুমতি ছাড়া এই পুকুরে কোনো জিন থাকতেও পারে না, আবার আমার অনুমতি ছাড়া এই পুকুর থেকে কোনো জিন নিজের ইচ্ছায় যেতেও পারে না। আমাকে কেন ডাকা হয়েছে আর এত বড় সাহস হলো কিভাবে আমার ডাকার? এই বেটা কবিরাজ, তুই তো সব জানিস, জেনে শুনে তুই এত বড় সাহস কিভাবে করলি? কোনো জিন আমাকে ডাকার সাহস পায় না, আর তুই বেটা মানুষ, তুই আমাকে ডাকিস? কবিরাজ বলেন, শাহ আলম ভাইয়ের সন্তানকে তুই কেন নিয়েছিস? পিশাচটি উত্তর দেয় যে আমি নিয়ে গেছি। নিছি? তুই কে হে বেটা? তুই বেটা কে আমাকে জিজ্ঞেস করার? আমি তোকে কৈফিয়ত দেব? তোকে কৈফিয়ত দিতে আমি বাধ্য? আমি তো তোকে কৈফিয়ত দিতে রাজি না। আর মনে রাখিস, আমাকে দ্বিতীয়বার যদি ডাকার সাহস করিস, তাহলে তোর কাছে থাকা 9টা জিন আছে না, এই 9টা জিনের 6 জনকে কিন্তু আমিই মারছি, বাকি আছে 3টা। এই 3টাকে মারবো, তাহলে তোর সাহায্যকারী আর কেউ থাকবে না। এরপর তোর বংশকে আমি নির্বংশ করে ফেলবো। এই বলে নাকি কবিরাজকে এমন জোরে একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে কবিরাজের নাক ফেটে রক্ত বের হতে থাকে। এরপর কিছু না বলেই পিশাচটি চলে যায়। পরে কবিরাজ খোঁজ নিয়ে দেখে সত্যি এই 9টা জিনের মধ্যে 6টা জিনকে উনি পাঠিয়েছিলেন ওই ঝিল পুকুরের পিশাচটিকে ধরে আনার জন্য। ওই 6টা জিনকে উনি ওখানেই হত্যা করেছেন। আর এই জিনটা নাকি শিলা জাতের একটা জিন। কবিরাজ শাহ আলম ভাইকে এবং তার স্ত্রীকে বলল, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমার যা ক্ষতি হবার তো হয়েই গেছে। আমি আমার সাহায্যকারী 6টা জিনকে হারাইছি। ওরা আমার সন্তানের মতো ছিল, ওরা আমাকে বাবার মতো করে সম্মান করত। ওরা চলে গেছে মানে আমার শরীর অর্ধেক পঙ্গু হয়ে গেছে। আমি আর কিছু করতে পারবো না, আর পারলেও আমি কিছু করতে চাই না। এই বলেই বিদায় দেন। ওই দিন শাহ আলম ভাই আরো 2-1 জন কবিরাজের কাছে যান, তারাও ব্যর্থ হন, অনেক চেষ্টা করে কোনো সমাধান খুঁজে পান না। পরে 5 তলা কলোনির মাঠে একটি মসজিদ আছে, সেই মসজিদের বড় হুজুর স্বর্ণপন্ন হন শাহ আলম ভাই এবং তার স্ত্রী। হুজুর তাদের কিছু তদবির দেন এবং বলেন, জানি না কতটুকু করতে পারবো, এতটুকু আশা দিচ্ছি তোমাদের সন্তানকে জীবিত অথবা মৃত তোমাদের কাছে ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তবে জীবিত হয়তো না পাবার সম্ভাবনাই বেশি, তবু আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ চাইলে ছেলেকে জীবিত ফিরেও পেতে পারো। শাহ আলম ভাই হুজুরকে বলেন, কাল সকালে ফজরের নামাজ পড়ে পুকুরের কর্নারে এই জিনিসটা উনি দেবেন। এভাবেই বলে দিয়েছিলেন আর কি, যে কিভাবে দিতে হবে। আর দেওয়ার সময় বিসমিল্লাহ বলে 3 বার এই পানি ছিটিয়ে দিতে হবে। উনি একটা পানি দিয়েছিলেন, পানিটা ছিটিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে। আল্লাহ চাইলে সন্তান জীবিত ফিরেও পাওয়া যেতে পারে। হুজুরের কথা মতো পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে শাহ আলম ভাই ভোরবেলা পুকুরের ওই কর্নারে হুজুর দেওয়া পানি বিসমিল্লাহ বলে 3 বার ছিটিয়ে দেন, অপেক্ষা করতে থাকেন। ঠিক 2 থেকে 3 মিনিটের মাথায় শাহ আলম ভাইয়ের ছেলেটি মৃত অবস্থায় ভেসে ওঠে। কোনো কলা গাছকে যদি পুকুরের পানিতে ডুবিয়ে ছেড়ে দেওয়া হয়, গাছটি যেমন একদিকে সোজা হয়ে মানে মাথা সোজা করে ভেসে ওঠে, পরে অন্য অংশ ভেসে ওঠে, হুস করে ভেসে ওঠে, ঠিক ওইভাবে 3 দিন পর এই ছেলেটাকে এভাবেই পাওয়া গেল। তবে জীবিত না, লাশ। ছেলেটার লাশ পাওয়া গেল। সেটাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শাহ আলম ভাই আফসোস করতে থাকে। আর এই যে ছেলেটার লাশটা পাওয়া গেল, সে আফসোস করছিল, কান্নাকাটি করছিল, তখন যে মাস্টার শুভ ভাই উনি সকালবেলা কোচিংয়ে যাচ্ছিলেন ওই পুকুর পাড় দিয়ে, ওই পাড় দিয়েই তাকে কোচিংয়ে যেতে হয়। মাস্টার শুভ ভাই নিজের চোখে এই লাশটি দেখেছিলেন। 3 দিন আগে ডুবে যাওয়া লাশটি উনি নিজের চোখে দেখেছেন। মনে হচ্ছিল মাত্র ছেলেটিকে কেউ গলা টিপে হত্যা করেছে। গলায় বড় বড় আঙ্গুলের ছাপ লাল হয়ে আছে, নাক দিয়ে তাজা রক্ত ঝরছে এবং ঘাড়ে একটি ক্ষতস্থান দেখে মনে হচ্ছে কেউ কামড় দিয়ে ঘাড়ের মাংস ছিঁড়ে ওখান থেকে রক্ত খেয়েছে। ওই লাশটি দেখে এই মাস্টার শুভ ভাই নিজে অনেক ভয় পেয়েছিলেন। কৌতূহলী হয়ে উনি দেখছিলেন কোচিংয়ে দেরি হয়ে যাচ্ছে, তাই ওখানে বেশিক্ষণ দাঁড়াননি। উনি দেখেছিলেন একজন অসহায় বাবার কি কান্না। মৃত সন্তানকে বুকে জড়িয়ে পুকুরের ওই কর্নারে বসে হাউমাউ করে উনি কাঁদছেন। তখন শাহ আলম ভাইয়ের সাথে আরো 2-1 জন মুরব্বী ছিলেন,
ফজরের নামাজ পড়ে কিছু মুরব্বী লোক হাঁটাচলা করতেন, তারাও ওখানে জড়ো হয়েছেন। এখনো মাস্টার শুভ ভাইয়ের চোখের সামনে সেই দৃশ্য ভাসছে। এরপর শাহ আলম ভাই পাগলের মতো হয়ে যান। তার হোটেলের যে জায়গাটা ছিল সেটা সিটি কর্পোরেশনের জায়গা হওয়ায় সিটি কর্পোরেশন অবৈধ যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে সেগুলো যখন উচ্ছেদ করে, তার হোটেলটিও এর আওতায় পড়ে যায়, সেটিও উচ্ছেদ করে দেয়। 5 তলা কলোনির 2 নং বিল্ডিংয়ের 3য় তলা শাহ আলম ভাইয়ের কেনা ফ্ল্যাটটি উনি বিক্রি করে দেন। ওখান থেকে তিনি বরিশালে তার নিজ এলাকায় তার দেশের বাড়িতে চলে যান। আর বাসে যাওয়ার সময় তার এই প্লট বেচা 1.5 লক্ষ টাকা কিভাবে যেন চুরি হয়ে যায়। ঘটনার বছর 5 পরে এই শাহ আলম ভাইকে এই মাস্টার শুভ ভাই উনি ওনাদের এই খালিশপুর এই চিত্রালী কাঁচা বাজার রয়েছে, এই চিত্রালী কাঁচা বাজারে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন কৌতূহলী হয়ে তার কাছে যান, তাকে এই হোটেলে তাকে একটা হোটেলে নিয়ে যান, নাস্তা করান। তার কাছ থেকে এই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে সক্ষম হন। এই যে 365 গ্রাম, এই এত পুঙ্খানুপুঙ্খ হিসাব, এটাও কিন্তু এই মাস্টার শুভ ভাইয়ের মনে ছিল, যেহেতু উনি এইভাবে জেনেছিলেন। ঘটনাটি মাস্টার শুভ ভাই ওনার সংগ্রহে রেখে দেন। এখন শাহ আলম ভাই কোথায় আছে এটা অবশ্য মাস্টার শুভ ভাই জানেন না, তবে জানতে পেরেছেন শাহ আলম ভাইয়ের একটি কন্যা সন্তান হয়েছে। তার স্ত্রী এবং কন্যা সন্তান বরিশালে তার গ্রামের বাড়িতেই থাকে। এই পুকুরকে নিয়ে আরো অনেক ঘটনা রয়েছে। আসলে পিশাচটির পরে কি হয়েছিল এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা নিয়েও নাকি একটা দারুণ ঘটনা রয়েছে। মাস্টার শুভ ভাইকে আমি অনুরোধ করব দ্রুত সেই ঘটনাটি পাঠিয়ে দেওয়ার জন্য। এই ঘটনাটির সারমর্ম এটা বলেছেন যদিও বা, সেটা এখন বলতে চাচ্ছি না। এটা একটা দারুণ টুইস্ট রয়েছে। ইনশাল্লাহ অন্য কোনো একটা সময় শুভ ভাই এই ঘটনাটি পাঠালে আপনাদেরকে জানাবো যে ওই পিশাচ বৃদ্ধা জিনটার কি হয়েছিল। সত্যি সেটাও অনেক রোমহর্ষক একটি বিষয়। দারুণ টান টান উত্তেজনাপূর্ণ সেই ঘটনাটা হবে ইনশাল্লাহ। তবে সেটা এখন আমরা পাই নাই, পাওয়া মাত্রই আপনাদের সাথে সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। ঘটনাটির জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাস্টার শুভ ভাইকে। এমন একটি ঘটনা, এত পুঙ্খানুপুঙ্খ বিবরণ, আমরা শুধু একটা জায়গায় একজনের নাম শুধু বলি নাই আর দোকানের নাম বলি নাই, যেই দোকানে গিয়ে উনি এটা বিক্রি করেছিলেন সেটা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। শুরু করি সেই ঘটনাটি। ওনারা যখন ওই কুয়েটে ভর্তি হন তখন দেখলেন যে সেখানে হলের অর্থাৎ আবাসিক হলের সিট সংকট খুবই তীব্র। শুরুতে কিন্তু সিট পাওয়া যেত না, 1.5 বছরের মতো বাইরে মেসে থাকতে হতো। উনি যেই মেসে থাকতেন সেই মেসের নাম উনি উল্লেখ করেছেন, তবে সেটা আমরা পুরোপুরিভাবে বলছি না, আংশিক বলছি। উনি একটি সাংকেতিক নাম দিয়েছেন এক্স প্যারাডাইস এই মেস। ওই মেসে যখন ওনারা থাকা শুরু করলেন, পরবর্তীতে জানতে পারলেন ওই মেসের মালিকের কয়েকজন সন্তান আছে। এক সন্তানের মারাত্মক জিন ঘটিত সমস্যা রয়েছে। জিনে এই সন্তানের শরীরের বিভিন্ন ইন্টারনাল যে অর্গানগুলো আছে, মানে ভেতরের যে অঙ্গগুলো রয়েছে, অনেক কিছু ড্যামেজ করে দিয়েছিল। লিভারের ভয়ানক ক্ষতি করেছিল। লিভার দুর্বল হওয়ার পর এই লিভারের জন্য তো ভালো খাবার খেতে হবে, বা ডাক্তার যেই খাবারগুলো খাবার পরামর্শ দিয়েছেন সেই খাবারগুলো খেতে হবে। কিন্তু না, এই খাবারগুলো নাকি ওই ছেলেটা খেতে পারতো না। উল্টো লিভার দ্রুত নষ্ট হবে যে খাবারগুলো খেলে, সেই খাবারগুলো ছাড়া নাকি সে কিছু খেতে পারতো না। অন্য খাবার খেতে গেলেই সমস্যা করত। আর আরো একটা বিষয় করত, সেটা হচ্ছে যে ওই ছেলেটা যার উপর এই সমস্যা সৃষ্টি হয়েছিল, এই ছেলেটা নিজের সমস্যা সলভ হতো না, কিন্তু ওই জিনটা ওই ছেলেকে দিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করত। এটা বিভিন্ন পদ্ধতিতে হতো আর কি। একদম শেষ দিকে যখন চলে এসেছে বডির কন্ডিশন, তখন নাকি ওকে কিছুই খেতে দিত না। দেখা গেল ও একটা খাবার চেয়েছে, ওর খেতে ইচ্ছে করছে, পছন্দ মতো একটা খাবার দিল, কিন্তু ওই খাবারটা আর গিলতে পারছে না। সে বলতো গলা চেপে ধরেছে, খাবারটা নিচে নামছে না। কি একটা ভয়ঙ্কর অবস্থা। আপনারা একবার চিন্তা করুন যে একটা খাবার গলার একটা লেভেল পর্যন্ত এসে আটকে গেছে, খাবার নামছে না, সেটা কোনোভাবেই আর সে খেতে পারতো না, সেটা উগরে ফেলে দিতে হতো। আর একটা খাবার চাইতো, সেটা এনে দিলেও একই ঘটনা ঘটতো। একেবারে শেষ দিকে নাকি
পানিও খেতে দিত না। একদম চূড়ান্ত পর্যায়ে সে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস অবস্থাতেই ছেলেটা মারা যায়। অনেক ভালো ভালো হুজুরের পরামর্শ নেওয়া হয়েছিল, যারা চেষ্টা করেছিলেন, লাভ হয়নি। শেষবার নাকি একজন খুব ভালো রাকি উনি তাকে দেখেছিলেন এবং বলেছিলেন একটা নির্দিষ্ট সময়ের কথা, যে ওই সময়ে উনি তার ট্রিটমেন্ট করবেন। অদ্ভুত আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই সময়ের আগেই রহস্যজনক কারণে আল্লাহ তাআলার ডাকে উনি সাড়া দিয়ে চলে গিয়েছিলেন। এটা কি ওই জিনের কারণে হয়েছিল না কি কারণে হয়েছিল সেটা নির্দিষ্ট করে বলা যায়নি। এই যে ওয়াসিউদ্দিন ভাই, উনি জানিয়েছেন যে এই ছেলেটা যখন খুলনা 250 বেড হসপিটালে ভর্তি হয়েছিল, ওই যে সেন্সলেস অবস্থায়, তখন কিন্তু ওয়াসিউদ্দিন ভাই দেখতে গিয়েছিলেন ওনার আরেকজন রুমমেট যার নাম সিয়াম, তিনিও দেখতে গিয়েছিলেন, একদম লাস্ট কন্ডিশন যেটা। এমনকি জানাজাতেও ওনারা শরীক হয়েছিলেন। কি একটা ভয়ঙ্কর ব্যাপার প্রিয় লিসেনার্স। আমাদের মধ্যে অনেকেই চিন্তা করেন, আমাদের কাছে যদি একটা জিন থাকতো, আমাদের অনেক কাজ করে দিত, মানুষের উপকার করতে পারতাম। আসলে কি আমরা যেভাবে ভাবি সেভাবেই হয়? তাহলে এই ছেলেটার কথা একবার চিন্তা করুন, কি কষ্ট দিয়ে তাকে মেরেছে। এবার আসি, ওয়াসিউদ্দিন ভাই যেই ঘটনাটা উনি নিজেই প্রত্যক্ষ করেছিলেন, সেটা সময়ের বিবর্তনে হলে সিট পেয়ে যান, হলে ওঠেন। তো ওনার ওই হলের অভিজ্ঞতার আগেই আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওই যে মেসে যখন ছিলেন, সালটা 2012, ওর একটা ছুটি চলছিল। ছুটির পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, তাই ছুটিটা কাটাতে পারবেন না। ওনারা ওই এক্স প্যারাডাইস ওই সময় ওই মেসেই, তো ওই মেসে যখন ছিলেন তখন পুরো মেসে, মানে সবাই তো ছুটিতে চলে গেছে, মাত্র 2জন ব্যক্তি ছিলেন। এক হচ্ছে ওয়াসিউদ্দিন ভাই, আর একজন ছিলেন যার নাম হচ্ছে ডিকেন। এই ডিকেন ভাই ছিলেন। ডিকেন ভাই আবার খুলনা শহরে একটি নাম করা কোচিং রয়েছে, অনেকগুলো রয়েছে, তার মধ্যে সারা বাংলাদেশে খুব রিনাউন্ড একটা কোচিং উদ্ভাস, এই উদ্ভাসে ক্লাস নিতেন। ডিকেন ভাই আবার বিকালের দিকে উদ্ভাসে ক্লাস নিতে গিয়েছিলেন। খুলনার পানিতে কিন্তু একটা সমস্যা রয়েছে, অত্যাধিক লবণাক্ততা, যেহেতু সমুদ্রের কাছাকাছি, এই কারণে খুলনার পানিতে কিন্তু লবণের পরিমাণ অনেক বেশি। এমনটা হতো যে গোসল করতে গেলে এই লবণাক্ত পানি যখন বের হতো তখন গোসল করাটাই সমস্যা হয়ে যেত। এই জন্য ওনারা যেটা করতেন অধিকাংশ সময়, ওই মেসের ওয়াশরুমে গোসল না করে ওনাদের যে খান জাহান আলী হল রয়েছে, ওই হলের একটা পুকুর রয়েছে, ওই পুকুরের পানি খুবই সুন্দর, লবণমুক্ত পানি, ওইখানে গোসল করতে যেতেন। তো ওই দিন এই ওয়াসিউদ্দিন ভাই হলের পুকুর থেকে গোসল করে খালি মেসে তো কেউ নাই, উনি এসেছেন, হঠাৎ করে দেখলেন যে মেসের বারান্দায় অদ্ভুত রঙের 2টি সাপ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই রঙের সাপ সচরাচর দেখা যায় না। এটা যে কি রং উনি ওইভাবে শনাক্ত করতে পারেন নাই, এক্স্যাক্ট কি রং, কারণ একদম মৌলিক রং ছাড়াও তো আরো বিভিন্ন ধরনের রঙের কম্বিনেশনে অন্যান্য রং আমরা দেখতে পাই, ওই রকম কিছু একটা। উনি যখনই দেখেন 2টা সাপ স্থির হয়ে ফনা তুলে দাঁড়িয়ে আছে, উনি ওই সময় চিন্তা করলেন যে এই সাপগুলো তো আক্রমণ করতে পারে। সেলফ ডিফেন্স রিয়াকশন হিসাবে উনি খুঁজতে থাকলেন আশেপাশে কোনো লাঠি আছে কিনা, শুধু লাঠি আছে কিনা এটা দেখার জন্য যখনই এক পাশে শুধু চোখ ঘুরিয়ে 1 সেকেন্ডের জন্য তাকিয়েছেন, এরপর সামনে তাকিয়ে দেখেন সেখানে কিছুই নেই। এই যে ঘটনাটা যেটা ওনার সাথে ঘটলো, 2টো সাপ, ওই মেসের মালিকের ছেলের সাথেও কিন্তু জিন ঘটিত সমস্যা ছিল, সেই ছেলেটাও মারা গিয়েছিল। এই সাপের সাথে তার ছেলের কি কোনো সম্পর্ক আছে কিনা এটা উনি জানতে পারেননি, হতে পারে কোনো সম্পর্ক রয়েছে। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওয়াসিউদ্দিন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা পেয়েছি
যার কাছ থেকে তার নাম ফারহানা আক্তার। ওনার বাড়ি খুলনার জিন্নাপাড়া শিপইয়ার্ড এলাকায়। ওনার নিজের সাথেই ঘটেছিল ঘটনাটি, আর এই ঘটনার অন্যতম সাক্ষী ওনার আপন বড় ভাই। তখন সময়কাল ছিল 2010, এখন থেকে প্রায় 15 বছর আগে। আর ওই সময়ে এই ফারহানা আপু উনি ক্লাস 4-এ পড়তেন। পরিবারে ওই সময় ওনার মা, বাবা, দাদি আর ওনার এই বড় ভাই। ছোটবেলা থেকে উনি বেশ দুষ্টু ছিলেন, বিশেষ করে ওই সময়ের প্রেক্ষাপটে ওনার দুষ্টুমিটা ছিল অতিরিক্ত মাত্রায়। এই কারণে ওনার মায়ের হাতে সবসময় মার এবং বকুনি খেতেই থাকতেন। ঘটনা যখন ঘটে ওই সময়ে ওনারা খুলনার রূপসা অঞ্চলে থাকতেন। ওনার বাবা ফ্যাক্টরিতে চাকরির পাশাপাশি রাজনীতি করতেন, যার কারণে ওনার বাবা এলাকায় খুবই পরিচিত একটা মুখ। ঘটনা যেদিন ঘটে ওদিন শুক্রবার। শুক্রবার তো মহা আনন্দের দিন ওনাদের কাছে। স্কুল নাই, সারাদিন খেলাধুলা করতে পারবেন। আর উনি তো এমনিতেও ছোটবেলা থেকে ডানপিটে, খুবই চঞ্চল। স্কুল ছুটি থাকলে তাকে বাসায় পাওয়াই মুশকিল। শুক্রবার দিন বিকেলবেলা ওনার বড় ভাই সহ আরো 5-6 জন বন্ধু বান্ধব মিলে খেলাধুলা করছেন। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়। কখন যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে সেটা ওনারা খেয়ালই করেননি। আর ওনার আম্মুর কিন্তু একটা কড়া রুলস ছিল, সেটা হলো মাগরিবের আজানের সাথে সাথেই ওনাদের এই 2 জন ভাই বোনকে বাসায় উপস্থিত থাকতেই হবে, না হলে কঠিন শাস্তি পেতে হবে। প্রতিদিন এই রুলস ওনারা ফলো করলেও ওই দিন ওনারা দুজনে মাগরিবের পর বাসায় না ফিরে প্রায় 20 মিনিট দেরি করে ফিরেছেন। বাসায় গিয়ে দেখতে পান ওনার মা রাগ করে দরজা বন্ধ করে রেখেছেন। উনি আর ওনার ভাই অনেকক্ষণ ডাকাডাকি করছেন। যখন ওনার আম্মু দরজা খুললো না, তখন দরজার সামনেই বসে পড়েছেন। আর তখনই ইলেকট্রিসিটি চলে গেছে। ইলেকট্রিসিটি চলে গেলে ওনাদের আনন্দ আরো বেড়ে যেত, কেননা তখন রাস্তায় আবার হাঁটতে বের হতেন। ওই সময় আরো বাচ্চা কাচ্চারা রাস্তায় চলে আসতো, তখন আরো মজা হতো, খেলাধুলা হতো, চোর পুলিশও খেলতেন। মানে ইলেকট্রিসিটি চলে গেলে আনন্দের মাত্রা আরো বহুগুণ বেড়ে যেত। ওনারা যখন ভাবলেন যে ইলেকট্রিসিটি চলে গেছে, তাহলে দরজার সামনে বসে থেকে লাভ কি, যাই বাড়ির বাইরে যাই। ওনারা 2 জন বাড়ির বাইরে গিয়েছেন। বাড়ির বাইরে গিয়ে দেখেন রাস্তায় কেউই নেই। কি আর করা, দুজনেই খেলবেন এরকম সিদ্ধান্ত নিলেন। তো ওনাদের বাসার অপোজিট সাইডে একটি পুকুর রয়েছে। একটা সময় নাকি ওই পুকুরের উপর একটা কাঠের বাড়ি ছিল, সেখানে একটা পরিবার বসবাস করতেন। কোনো এক অজানা কারণে ওনারা হঠাৎ করে ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এরপর থেকে ওই পুকুরে মানুষজন ময়লা আবর্জনা ফেলতো। ওনারা ওই পুকুরের এক সাইডে চলে যান, 2 জন মিলে খেলছেন। তখন কিন্তু ভয় ডর কোনো কিছু তাদের লাগেনি। আরো একটা বিষয়, রাস্তায় কোনো মানুষজনও ছিল না, এমনকি একটা কুকুর বিড়ালেরও দেখা ওনারা পান নাই। খেলছেন। ওনারা যখন খেলায় মশগুল, তখন হঠাৎ করে চোখ পড়ে ওই পুকুরটার দিকে। ওনারা দেখতে পান পুকুরের ঠিক মাঝ থেকে একটা ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে বের হচ্ছে। আকাশে চাঁদ নেই, চারিদিকে অন্ধকার, তবুও সেই অন্ধকারের মাঝেই ওই ধোঁয়ার কুণ্ডলী স্পষ্ট ওনারা দেখতে পাচ্ছেন। কয়েকবার চোখের পলক ফেলে বড় ভাইকে বলেন যে এই এটা কি। তখন উনি দেখতে পান তার বড় ভাইও এক দৃষ্টিতে ওই ধোঁয়ার কুণ্ডলীর দিকে তাকিয়ে আছে। এর মধ্যে কি হয়, ওই ধোঁয়ার কুণ্ডলীটা আস্তে আস্তে ওনাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। যখনই এগিয়ে আসতে শুরু করেছে, ওনার বড় ভাই ওনাকে ফেলে দিয়েছেন বাড়ির দিকে এক দৌড়। এদিকে উনি কোনো এক অজানা কারণে ওখান থেকে নড়তেই পারছেন না। উনি তাকিয়েই রয়েছেন ওই ধোঁয়ার কুণ্ডলীর দিকে। উনি দেখতে পেলেন এই ধোঁয়ার কুণ্ডলী একটা মানুষের অবয়বে শেপ নিয়েছে, আর ওই জিনিসটা আস্তে আস্তে এগিয়ে আসছে। চেহারাটা তখনও ভালো করে বোঝা যাচ্ছে না, তবে এটা মানুষের অবয়ব, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তখন ওনার শরীরে শক্তি ফেরত পান, উনিও বাড়ির দিকে এক দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে এসে দেখেন যে ওনার ভাই তখনও দরজার সামনে ধাক্কাধাক্কি করছে, দাঁড়িয়ে আছে আর দরজা ধাক্কাধাক্কি করছে অনেক জোরে। উনিও এসে প্রচন্ড জোরে ধাক্কাধাক্কি করছেন। ওনার মা দরজা খুলে দেন। ওনার ভিতরে ঢুকে ওনার মাকে জড়িয়ে ধরেন এবং বলেন যে ঘটনাটা কি। ওনার আম্মু বিষয়টা বুঝতে পারেন, এটাও বুঝতে পারেন যে রাতের বেলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এইভাবে দরজাটা বন্ধ করে রাখা উচিত হয়নি। বাড়িতে জমজম কূপের পানি ছিল, 2 ভাই বোনকে খাইয়ে দিলেন। ওই দিন এশার নামাজের পর আবার
একটা বিয়ের দাওয়াত ছিল, যেই দাওয়াতে ওনার আব্বু যাবেন, সাথে এই 2 ছেলে মেয়েকে নিয়ে যাবেন। ওনার আম্মু বলেন যে এশার নামাজের পর হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে, ঝাড়ফুঁক করার পর তোমার আব্বুর সাথে বিয়ের দাওয়াতে যাবা, এমনটাই কথা হয়। তো বাসায় আসার পর ভয় ডর আর ছিল না, কেটে যায়। তো এশার আজান যখন দিল তখনও কিন্তু ইলেকট্রিসিটি আসেনি। ওনার আম্মু, উনি ওই বিয়ের দাওয়াতে ওই সময় যাবেন না, কথা ছিল যে এই 2 বাচ্চাকে নিয়ে ওনার আব্বা যাবেন আর কি। ওনার আম্মু হারিকেন নিয়ে এই পুকুর পাড়টা এগিয়ে দিতে চেয়েছিলেন, তবে ওই সময় ওনাদের ভয় ডর লাগছিল না, বললেন যে আমরা এমনি চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই, কয়েক মিনিট হাঁটলেই তো মেইন রোড। তো ওনারা দুজনই রওনা দেন, ভাই বোন, আর মেইন রোডে চলেও আসেন। কোনো সমস্যা হয়নি ওইটুকু পথ আসতে, পুকুর পাড়ে যে আবার কিছু দেখবেন বিষয়টা এরকম না। ওই পুকুর পাড় দিয়ে হাঁটার সময়ও ওনাদের তখন ভয় ডর কাজ করছিল না। ওই মেইন রোডে যাওয়ার পথে ওনাদের এক বান্ধবীর বাড়ি পড়তো, মানে এই ফারহানাপুর এক বান্ধবীর বাড়ি পড়তো, তার নাম হচ্ছে কলি। তো দেখেন যে ওই রাতের বেলা এই কলি আপু তিনি ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছেন। যখন দেখলেন যে এই কলি আপু রাস্তা পরিষ্কার করছেন, দূর থেকেই এই ফারহান আপু বলে ওঠেন, এই কলি তুই এখন অন্ধকারের ভিতরে রাস্তা ঝাড়ু দিচ্ছিস কেন, কি হয়েছে? কয়েকবার ডাকাডাকি করার পরও সে কোনো সাড়া দিল না, সে ঝাড়ু দিয়েই যাচ্ছে। তখন এই ফারহান আপুর বড় ভাই তাকে ধমক দিয়ে বলছে, এই ওর বাড়ির রাস্তাও ঝাড়ু দিচ্ছে, রাত্রের বেলা দিক আর দিনের বেলা দিক, সন্ধ্যাবেলা দিক, তোর এত জিজ্ঞেস করা কি আছে, চল। তার মন চাইছে ঝাড়ু দিচ্ছে। ভাইয়ের এই ধমকে আর কোনো উচ্চবাচ্য না করে যাওয়া শুরু করলেন ওনার বাবার কাছে। তো বাবার কাছে যাওয়ার পর ওনার বাবাকে আগের থেকেই ফোনে বলে দিয়েছিলেন কি করতে হবে। তো হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক করানোর পর বিয়ের দাওয়াত খেয়ে আবার বাড়িতে চলেও আসেন। পরের দিন সকালবেলা যখন এই ফারহান আপু কলিদের বাসায় গিয়েছেন, তার ওনার মাথায় জিনিসটা কাজ করছিল, কলি কেন রাতের বেলা ঝাড়ু দিচ্ছিল। তখন কলিকে উনি ওই সময় পান নাই, একটা জায়গায় গিয়েছিল পাশে। তখন কলির আম্মুকে, মানে ওই আন্টিকে জিজ্ঞেস করেছেন যে কালকে ও এত রাতে রাস্তা ঝাড়ু দিচ্ছিল কেন। এই কথা শুনে তো ওই আন্টি অবাক, যে রাস্তা ঝাড়ু দিবে তাও আবার রাতের বেলা, এটা কিভাবে সম্ভব? ও তো সন্ধ্যার পরে বাসা থেকে বেরই হয় নাই, আমার সামনেই ছিল। এই কথা শোনার পর উনি মারাত্মক লেভেলের একটা শক খান। ঘটনাটা কি? তাহলে কাকে দেখলাম পুকুর পাড়ে, ওই অবয়ব, তারপরে এই কলির রাস্তা ঝাড়ু দেয়া, আসলে বিষয়টা কি ছিল? যদিও বা এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি, তবে বিষয়টা এখনো ওনার কাছে রহস্য হয়ে রয়ে গিয়েছে। ওই পুকুরে ওই অবয়বের নিশ্চয়ই কোনো একটা কারসাজি রয়েছে। হতে পারে যে তার কারণেই পুকুরের উপরে যে কাঠের বাড়িটা ছিল সেই বাড়ির সদস্যরা অন্যত্র চলে গেছে। এটা অবশ্য নিশ্চিতভাবে বলা যায় না, হতেও পারে নাও পারে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ফারহান আক্তার আপুকে আপনার পাঠানো ঘটনার জন্য। চলুন চলে যাব আমাদের এবারের খুলনা স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। ঘটনাটির সূত্রপাত হয় 2020 সালের শুরুর দিক থেকে। ঘটনাটির সূত্রপাত হয় ওনার আব্বুর হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যম দিয়ে। ওনার আব্বু একদিন নিজের কর্মব্যস্ততার জন্য রিকশায় করে সরকারি বিএল কলেজ যে রোডটা রয়েছে এই রোডের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই রিকশাটি আশ্চর্যজনকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে একপাশে কাত হয়ে পড়ে যায়। ওনার আব্বু রিকশা থেকে ছিটকে পড়ে যান, আর ছিটকে পড়ে ওনার আব্বুর চোয়ালে মারাত্মক আঘাত লাগে। চোয়ালে কেটে যায়, শরীর অন্যান্য জায়গায়ও কেটে যায়, তবে চোয়ালে আঘাতটা বেশি লেগেছিল। এই ধরনের দুর্ঘটনা হতেই পারে, এই কারণে এটা নিছক দুর্ঘটনাই ওনারা ভেবেছিলেন। তবে কে জানতো এটা নিছক দুর্ঘটনা ছিল না। এরপর থেকে ওনাদের পরিবারের সবার ভেতর অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। যেমন ওনাদের পরিবারের সদস্যদের মধ্যে অদ্ভুত ধরনের একটা মিল, ভালোবাসা ছিল, সেগুলো কেমন যেন হারিয়ে যেতে লাগলো। একটি সুখী পরিবার কেমন যেন এক মুহূর্তে নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। ওনার আব্বু বাইক নিয়েই মূলত চলাচল বেশি করতেন।
ওনার আব্বু বাইক নিয়ে চলাচল করলে এমন হতো যে হঠাৎ করে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতে হতেও আল্লাহর অশেষ রহমতে কোনো একটা অদৃশ্য শক্তির প্রভাবে মনে হচ্ছিল যে উনি বেঁচে যাচ্ছিলেন। ওনার আব্বু নিজেও বুঝতে পারছিলেন না যে হচ্ছেটা কি। এরপর শুরু হলো ওনার আম্মুর সাথে ঘটনা। ওনার আম্মুর হঠাৎ করেই খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে গেল বলতে হবে। তার মাথার চুলও আশঙ্কাজনকভাবে পড়তে শুরু করলো। ওনার আম্মু এভাবে বেশ কিছুদিন ভোগার পর ডাক্তার দেখাতে গিয়ে জানতে পারলেন যে উনি নাকি টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। টাইফয়েডে আক্রান্ত হলে বিভিন্ন ধরনের ওষুধপত্র তো খেতেই হয়, সেটা উনি খাচ্ছিলেন, কিন্তু তারপরও এই টাইফয়েড থেকে উনি রেহাই পাচ্ছিলেন না। সারাদিন বাড়ির কাজ তো করতেই হতো, কিন্তু ক্ষুধা খুবই কম লাগতো। 3 বেলা ভাত খাওয়া তো দূরের কথা, 1 বেলাও যা খাবার খেতেন সেটাও খুবই কম খেতে পারতেন। উনি খুবই রুগ্ন হয়ে যাচ্ছিলেন। কেন ওনার এই টাইফয়েড ভালো হচ্ছিল না এটারও কোনো কুল কিনারা করতে পারছিলেন না কেউই। এদিকে চরম অর্থ সংকট শুরু হয় হঠাৎ করেই। এই রিয়াদ শেখ ভাইয়ের আব্বুর বিজনেসে চরম লেভেলের লোকসান হতে থাকে, আর মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট, ছোটখাটো তো অ্যাক্সিডেন্ট হতোই, আর বড় বড় অ্যাক্সিডেন্ট হতে গিয়েও হতো না আল্লাহর অশেষ রহমতে। এদিকে রিয়াদ ভাইয়ের আম্মুর শারীরিক অবনতি, তাকে ডাক্তার দেখানো, এইভাবেই চলছিল সবকিছু। এরপর শুরু হলো হঠাৎ করে এই রিয়াদ ভাইয়ের সাথে ঘটনা। ওনার শারীরিক অবস্থার যেই হাল ছিল শুরুর দিকে ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলো। শুধু শারীরিক অবস্থার অবনতি হলেও তো একটা ব্যাপার থাকতো, ওনার মানসিক অবস্থারও অবনতি হতে শুরু করলো। দিন দিন খুবই চিকন হতে লাগলেন। একদিন হয়েছে কি, উনি মাঝরাতে ওয়াশরুমে গিয়েছিলেন। ওয়াশরুমেই তখন ছিলেন, ওনার মনে আসছে যে উনি জল বিয়োগ করতে গিয়েছিলেন। উনি যখন বের হবেন তখন হলো কি ওনার শরীরটা হঠাৎ করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এরপর ওনার কিছু মনে নাই। ওনার মনে ছিল যে উনি ওয়াশরুমের ভেতরেই হয়তোবা সেন্সলেস হয়ে গিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু ওয়াশরুমের ভেতরে ছিলেন না। ওনাকে পাওয়া যায় ওনার দরজার সামনে। এটা কিভাবে সম্ভব? উনি ওয়াশরুমের দরজা খোলেন না এটা ওনার মনে আছে, তাহলে কিভাবে উনি ঘরের দরজা পর্যন্ত আসলেন? পরিবারের সদস্যরা যখন ওনাকে পান, ওনার জ্ঞান ফেরানো হলো। বিষয়টা শারীরিক দুর্বলতাই ভেবে নিয়েছিলেন। এভাবে বেশ কয়েকদিন কাটার পর আবার একদিন ভোরবেলা ওয়াশরুমে যখন গিয়েছেন, ওই ওয়াশরুমের ভিতরে আবার উনি জ্ঞান হারিয়েছেন। তবে এবার আর দরজার বাইরে পড়েছিলেন না, ওয়াশরুমের ভিতরেই ছিলেন। পরিবারের সদস্যরা যখন বুঝতে পারলেন যে ওয়াশরুমের ভিতরে আছে, কোনো সারা শব্দ নাই, এরপর দরজা ভেঙে তাকে বের করা হয়। এরপর থেকে ওনার সাথে অন্যান্য ঘটনাও ঘটতে শুরু করে। ওনারও হঠাৎ করে মারাত্মক জ্বর হয়, আর এই জ্বরে ওনার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যেটা সাধারণ জ্বরে হয় না। কিছুদিন পর পরই ওনার জ্বর হতো। পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল যে উনিও টাইফয়েডে আক্রান্ত। পরিবারের সবাই তো এবার ওনাকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। ওনার আম্মুর টাইফয়েড হয়েছিল, তবে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু এবার ওনার টাইফয়েড শুরু হলো। যে ওনার আম্মু আস্তে আস্তে ঠিক হচ্ছে, এবার ওনার টাইফয়েড শুরু হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে ওনার শরীর শুকিয়ে তো একদম কঙ্কালসার হয়ে যায়। এত কিছুর মধ্যেও কিন্তু ওনাদের তখনও মাথায় আসে নাই একটা ভালো হুজুর দেখাতে হবে। শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল ওনার যে উনি যে বেঁচে থাকবেন এই হালটাও ছেড়ে দিয়েছিলেন। বিছানা থেকে উঠতেই পারতেন না। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাতে তসবিহ নিয়ে জিকির করছিলেন শুয়ে শুয়ে। উঠে বসার শক্তিও নাই। এর মধ্যে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যান। উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় কিছু একটা দেখতে পান। উনি দেখতে পান উনি ওনাদের এলাকার একটা ভিটাতে, যেটা গোলদারের ভিটা নামে পরিচিত, দৌলতপুরের দেয়ানা গ্রামে যারা বসবাস করেন তারা নাকি সবাই এই গোলদারের ভিটাকে চিনে থাকবেন। এটা খুবই হন্টেড একটা প্লেস। উনি দেখেন যে উনি গোলদারের ভিটাতে দাঁড়িয়ে আছেন, ওনার সামনে একটা
অল্প বয়স্ক যুবক দাঁড়ানো অবস্থায় আছে, মাঝ গড়নের উচ্চতা, থুতনিটা একটু লম্বা, মুখে লালচে লালচে ব্রণের দাগ, আর সামনের দাঁতটা একটু উঁচু, আর পরনে কালো পাঞ্জাবি। ওনাকে কোন একটা ভাষায় কিছু একটা বলল, উনি সেটা বুঝতে পারেননি। উনি ওই অবস্থাতেই বলেছে যে আমি তো আপনার কথা বুঝতে পারিনি। তখন সে বাংলায় বলে, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। এর মধ্যেই ওনার এই তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে যায়। এরপর বিষয়টা উনি ওনার আম্মুর সাথে শেয়ার করেন। ওনার আম্মু ওই সময় কোনোভাবে ওনাকে বুঝ দিলেও উনি কিন্তু বুঝতে পেরেছেন যে ওনার আম্মু বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন। এবার ওনার মেঝো খালার বাসা কাছে থাকায় রাতের বেলা এসেছিলেন। তখন এই যে উনি যে স্বপ্নটা দেখেছিলেন, ওনার আব্বু আম্মু খালার সাথে সেই স্বপ্নের বিষয় নিয়ে আলোচনা করছিলেন। পরের দিন ওনার একটা স্থানীয় মসজিদ, এই মসজিদটা মসজিদে নূর হিসেবে পরিচিত, ওই মসজিদে নূরের ইমাম সাহেব ওনাদের বাসায় আসেন, ঝাড়ফুঁক করতে আসেন মূলত। সব কথা শুনলেন, ওনাকে আশ্বস্ত করেন, ঝাড়ফুঁক করেন। এর কিছু সময় পর উনি লক্ষ্য করেন যে হুজুর কিছুটা বিচলিত আর কেমন যেন করছেন। এর পরপরই হুজুর বিদায় নিলেন, আর যাওয়ার আগে বললেন যে তিনি তার নানার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবেন। তার নানা ওই দৌলতপুরের সুপরিচিত কওমি মাদ্রাসা, যেটা মোহাম্মদিয়া মাদ্রাসা নামে পরিচিত, এই মোহাম্মদিয়া মাদ্রাসার প্রথম মোহতামিম বা হেড শিক্ষক বা প্রধান শিক্ষক ছিলেন। হুজুর একদিন জানালেন যে তার নানা ওনাদের বাড়িতে আসবেন। একদিন এশার সালাতের পর হুজুরের নানা সহ আরো দু একজন হুজুর আসলেন। হুজুর বিষয়টি বলতে লাগলেন। বলার এক পর্যায়ে হুজুর বললেন যে উনি তো বিভিন্ন সময় জিনে ধরা রুগীকে ঝাড়ফুঁক করেছেন। যখনই নাকি এই রিয়াদ শেখ ভাইকে ঝাড়ফুঁক করা শুরু করেছেন, তখন ওনার শারীরিক কিছু সমস্যা দেখা দেয়, যার কারণে ওনার কাছে মনে হয়েছিল মারাত্মক কোনো সমস্যায় আক্রান্ত এই রিয়াদ শেখ ভাই। হুজুরের নানা সবটা শুনলেন। এরপর উনি বললেন যে জিন তো বিনা কারণে মানুষের কাছে আসতে চায় না, কারণ তো কিছু একটা আছেই, আল্লাহ চাইন তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরের দিন হুজুরের নানা আর কিছু মাদ্রাসার স্টুডেন্ট ওনাদের বাড়িতে এসে বাড়িটা বন্ধ করে দিয়ে যান। এরপর ধীরে ধীরে রিয়াদ শেখ ভাইও সুস্থ হতে থাকেন। উনি ভেবেছিলেন এখানেই সবকিছু শেষ, কিন্তু না, এখানেই শেষ নয়। রিয়াদ শেখ ভাই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। একটা সময় পর আল্লাহর রহমতে উনি সুস্থ হয়েও যান। এবার ঘটনা শুরু হয় ওনার ছোট ভাইয়ের সাথে। ওনার ছোট ভাই অবশ্য ছোটবেলা থেকে একটু রুগ্ন আর দুর্বল। তার বয়স তখন আনুমানিক 10-এর কাছাকাছি। একদিন সে বাড়ির উঠোনে খেলাধুলা করছিল, হঠাৎ করে সে তার আম্মুর কাছে গিয়ে বলে, আম্মু আমার ভালো লাগছে না, আমার পাটা একটু ধুয়ে দিবা। যেহেতু মাটির উপর খেলাধুলা করছিল, পায়ে ময়লা লেগেছে। তখন রিয়াদ শেখ ভাইয়ের আম্মু তার ছোট ভাইয়ের হাত ধরে কলপারে নিয়ে গিয়ে পা ধুয়ে দিতে লাগলেন। হঠাৎ করে ওনার ভাইয়ের শরীরটা সাপের মতো বাঁকাতে শুরু করলো। তার চোখের মনি পুরোপুরি সাদা হয়ে যায় আর গড়গড় গড়গড় শব্দ করতে থাকে। ওনার আম্মু ওনার ছোট ভাইকে কলের পানি মাথায় দিতে থাকে না, চিৎকার করতে থাকে, কে কোথায় আসো, একটু এদিকে আসো, আমার ছেলেটা যেন কেমন করছে। এর মধ্যে কি হয়, এই রিয়াদ শেখ ভাইয়ের একজন বন্ধু যার নাম জিশান, এই জিশানের মা ওনাদের বাসায় পানি নিতে আসলে এরকম অবস্থা দেখে দ্রুত ওনার আম্মুর কাছে ছুটে যান এবং ওনার আম্মু এবং ওই জিশানের মা দুজন মিলে ওনার ছোট ভাইকে ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে আসেন। অনেক সময় পর তার জ্ঞান ফেরত আসার পর হঠাৎ করে সে জোরে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আম্মু ওরা কারা, ওদের সরাও, ওরা কেন এখানে আসছে, ওরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে, খুবই ভয়ঙ্কর ওরা। তখন রিয়াদ শেখ ভাইয়ের আম্মু তার ছোট ভাইকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা এখানে তো কেউ নাই, আমরাই তো আছি। এরপর আবারও তার ছোট ভাই জ্ঞান হারায়। এরপর অনেক সময় পার হয়ে যায়, তারপরে জ্ঞান ফেরে। প্রথমে কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার পর রিয়াদ শেখ ভাইয়ের আম্মু তার ছোট ভাইকে জিজ্ঞেস করেন যে, বাবা তুমি কি দেখেছিলা, তুমি ওরকম চিৎকার করছিলা কেন? তখন ওনার ছোট ভাই বলতে থাকে, আম্মু আমি দেখি 3 জন কালো কুচকুচে চেহারার মহিলা, ভয়ঙ্কর চেহারা, লাল শাড়ি পরা, আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল।
খুবই ভয়ঙ্কর তারা দেখতে, এটা আমি বলে বুঝাতে পারবো না। তখন ওনার আম্মু বুঝতে পারেন যে আসলে এমন কোনো গুরুতর সমস্যা হয়েছে, তা না হলে এরকম হবে কেন। প্রথমে রিয়াদ শেখ ভাইয়ের আব্বু অ্যাক্সিডেন্ট করছেন বারবার, বা করতে গিয়েও আল্লাহর রহমতে বেঁচে যাচ্ছেন। এরপর রিয়াদ শেখ ভাইয়ের আম্মু অসুস্থ হলেন, ব্যবসায় লস, রিয়াদ শেখ ভাই নিজে অসুস্থ হলেন, এরপর আবার তার ছোট ভাই। ঘটনাটা কি? এদিকে একটা সমস্যা দেখা দেয় ওনার ছোট ভাইয়ের, যে মাঝে মাঝেই সে সেন্সলেস হয়ে যেত। এরপর আবার সে জ্বরে আক্রান্ত হলো, যেমনটা ওনার মা হয়েছিলেন, রিয়াদ শেখ ভাই হয়েছিলেন, ঠিক সেভাবেই। এরপর রিয়াদ শেখ ভাইয়ের এক আঙ্কেলের পরামর্শে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তবে উনি ডাক্তার হলেও উনি রুকিয়া করাতেও বেশ পারদর্শী ছিলেন। তার কাছে যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর সব বিষয় যখন বলা হয়, ওই সময় অবশ্য প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। উনি এরপর বলতে থাকেন যে এই ছেলেটাকে আমি যখন দেখলাম তখন আমার কাছে মনে হচ্ছিল এখানে খুবই খারাপ কিছু অবস্থান করছে। এরপর উনি বলেন যে এর শরীরে আমি অস্বাভাবিক কিছু আচরণ লক্ষ্য করেছিলাম। এরপর আমি কিছু দোয়া আমল যখন শুরু করেছি, তখন আমি যা দেখছি সেটা কিন্তু আপনারা কেউ দেখেন নাই। আমি দেখলাম অনেক বড় বড় চোখ করে, রক্ত চক্ষু করে আমার দিকে তাকিয়ে আছে। এরপর আমি শক্তিশালী কিছু আয়াত পাঠ করা শুরু করলাম। এরপর দেখি ওর শরীরের ভেতর থেকে কালো কি যেন একটা ধোঁয়ার মতো বের হয়ে দৌড়ে চলে গেল। এটা তো সাধারণ কোনো বিষয় নয়। এই সমস্ত বিষয় বলার পর উনি বললেন যে আমার একজন গুরু আছে, মূলত তার কাছ থেকে আমি কিছু জিনিস শিখেছিলাম, কারণ আমার ওয়াইফের জিন ঘটিত সমস্যা ছিল। এই জন্য তার কাছ থেকে আমি কিছু রুকিয়া শিখেছিলাম, যাতে করে আমার স্ত্রীর উপর সেই রুকিয়াগুলো করতে পারি। এই কারণেই মূলত আমি কিছু কিছু বিষয় বুঝতে পারি ডাক্তার হলেও। সেই গুরুর কাছে নিয়ে গেলে হয়তো আল্লাহর রহমতে এই সমস্যাটার সমাধান হতে পারে। এরপর তার কাছে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে উনি বলেছেন যে আগে উনি গুরুর সাথে বিষয়গুলো বলবেন, উনি যদি সম্মতি দেন যে হ্যাঁ চিকিৎসা করবেন, তাহলে কাজটা শুরু করা যেতে পারে। কয়েকদিন পর উনি জানান যে হ্যাঁ উনি চিকিৎসা করতে রাজি হয়েছেন। এরপর তার কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর উনি বলেন যে সবই তো শুনলাম, দেখলাম, আমাকে আরো একটা দিন সময় দেন, আমি দেখি কতটুকু তথ্য সংগ্রহ করতে পারি। ফোন নাম্বার রেখে দিলেন রিয়াদ শেখ ভাইয়ের বাবার। একদিন না 2 দিন পরে ফোন করে উনি জানালেন ভয়ঙ্কর কিছু তথ্য। উনি জানালেন যে এই পরিবারের সদস্যরা যে বেঁচে আছেন এটাই আল্লাহর একটা বিশেষ রহমত। মূলত অত্যন্ত শক্তিশালী পিশাচ শ্রেণীর একটা জিনকে বলির মাধ্যমে চালান করা হয়েছে, তাকে খুশি করে এই পরিবারের উপর চালান করা হয়েছে। এই পরিবারের কোনো সদস্যরা যেন জীবিত না থাকে। প্রথমে রিয়াদ শেখ ভাইয়ের বাবাকে হত্যা করবে, এরপর তার মাকে, এরপর এই 2 ছেলেকে। এভাবেই এই পুরো পরিবার শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে এরকম ভয়ঙ্কর কিছু হয়নি, কেউ মারা যায়নি। আল্লাহর একটা বিশেষ রহমত ছিল এই পরিবারের উপরে। আরো একটা বিষয় যেটা জানলেন সেটা হচ্ছে যে এই 2020 সাল থেকে এটা শুরু হলেও মূলত মোট 3 বছর ধরে এই ভয়ঙ্কর কালো জাদুর প্রভাব ওনাদের পরিবারের উপর রয়েছে। অল্প কিছুদিনের মধ্যে ওনাদের একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমতে সেটা হয়নি। এই সমস্ত কথাগুলো শুনে ওনার আব্বু তো ভীষণ আতঙ্কিত হয়ে গেলেন। হবারই কথা, এই ধরনের কথা শুনে কেউ কি স্বাভাবিক থাকতে পারে? তবে সেই গুরু, উনি একজন হুজুর আর কি, উনি আশ্বস্ত করলেন যে ভয়ের কিছু না, ইনশাল্লাহ আমি দেখি, যেহেতু অনেকদিন ধরে চলছে, এগুলো একদম রক্তের সাথে মিশে গেছে, সময় লাগবে, হুট করে এই জিনিসটা সমাধান হবে না, তবে উনি চেষ্টা করবেন। এরপর উনি চেষ্টা চালাতে থাকেন। তবে উনি সরাসরি রুকিয়া করতেন না, উনি রাতের বেলা নিজ বাড়িতে বসেই রুকিয়া করতেন। আর উনি কিছু ট্রিটমেন্ট দিয়েছিলেন 41 দিনের, সেই জিনিসগুলো করতে হবে। এগুলো ওনারা পরিবারের সদস্যরা সবাই মিলে করছিলেন, আর উনি রাতের বেলা এই ট্রিটমেন্টগুলো করতেন, নিজের বাড়িতে বসেই রুকিয়া করতেন। ওনার সাথে নাকি অনেক শক্তিশালী এবং সর্দার গোছের জিনেদের সম্পর্ক ছিল।
এই রোগীদের চিকিৎসা কোন পদ্ধতিতে হবে সেটাও নাকি জিনেরা জানিয়ে গিয়েছিলেন। ওই বাড়িতে কর্পূর ছিটাতে হবে, এরকম বেশ কিছু বিষয় করানো হয়েছিল। এরপর শরিয়া মোতাবেক ইসলামিক যে চিকিৎসা, সেই পদ্ধতিতেই আল্লাহর রহমতে ওনারা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছেন। এরপর কিছু কিছু কালো জাদুর উপকরণ পাওয়া গিয়েছিল ওনাদের বাড়িতে, সেগুলোও নষ্ট করা হয়েছিল। তবে কি কি উপকরণ পাওয়া গিয়েছিল এটা রিয়াদ শেখ ভাইকে ওনার আব্বু আম্মু কখনোই বলেন নাই। আর একটা বিষয়, এই জাদুটা কে করেছিল এটা ওনার আব্বু আম্মু জানলেও এতটুকুই শুধু বলেছেন যে ওনাদের কোনো আত্মীয় করে থাকতে পারেন। আসলে এই ধরনের যে বিষয়গুলো, এইগুলো আত্মীয় স্বজন বা একদম কাছের বন্ধু বান্ধব ইনারাই করে থাকেন। কারণ একদম দূরের কেউ সাধারণত এই কাজগুলো করেন না। ধরুন যে দুইজন বন্ধু চাকরির প্রস্তুতি নিচ্ছে, কারণ একটা ভালো চাকরি হয়ে গেল, তখন অন্য বন্ধু কিন্তু এতে খুশি না হয়ে ঈর্ষান্বিত হবে, হিংসা করবে, এটাই স্বাভাবিক। তখন গিয়ে এই সমস্যাটা দেখা দেয়। আবার নিকট আত্মীয় স্বজনদের সন্তানেরা যখন ভালো করছে, ব্যবসা বাণিজ্য ভালো করছে, লেখাপড়ায় ভালো করছে, তখন অন্য আত্মীয় যারা এই বিষয়টা সহ্য করতে পারছে না, তখন তারা কালো জাদুর আশ্রয় নেয়। এইভাবেই হিংসার বশবর্তী হয়ে একটা পরিবারকে ধ্বংস করে দেয়। আমরা কি এভাবেই ধ্বংস হব, নাকি নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা ব্যবস্থা নিব? ব্যবস্থা আমরা কিভাবে নিতে পারি এ বিষয়ে কিন্তু বিভিন্ন সময় বলেছি আমরা। প্রথমত যে আমরা আমাদের আনন্দের মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো ফেসবুকে আমরা দেব না। কোথায় ঘুরতে গিয়েছি, পরিবার নিয়ে ভালো কোনো খাবার খাচ্ছি, বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, আনন্দ উৎসব করছি, এই ছবিগুলো আমরা ফেসবুকে দিব না, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না। এটা একান্তই আমাদের নিজেদের, এটা আল্লাহর একটা নেয়ামত, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আর আমাদের সামনে যে সুন্দর পরিকল্পনাগুলো রয়েছে, এই পরিকল্পনার কথাগুলো এগুলো আমরা অ্যাডভান্স কাউকে বলবো না। সেই সাথে আমাদের সন্তান যারা রয়েছে, সন্তানদের ভালো জিনিসগুলো, সফলতার জিনিসগুলো আমরা ঢালাওভাবে প্রচার করব না। এতে করে অনেকেই হিংসুক দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকায়, অনেকেই কালো জাদু করতে উৎসাহিত হয়, এদেরকে শেষ করে দিতে হবে, এত ভালো করতেছে। এইভাবেই কিন্তু আমরা বিভিন্নভাবে মানুষের ক্ষতির শিকার হই। এই জন্য আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার শুকরিয়া আদায় করব, আর সবকিছু মানুষের সাথে শেয়ার করাটা উচিত হবে না। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ তাহমিদ। তার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। তাহমিদের অসংখ্য ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। আমরা যখন খুলনায় গিয়েছিলাম তার আগে কিন্তু বাগেরহাটে যাই, সেখানে তাহমিদের সাথে দেখা হয়। যেহেতু বাগেরহাট ও খুলনা বিভাগেরই একটা জেলা, এই কারণে তাহমিদও আমাদেরকে ঘটনা পাঠায়। অবশ্য বলেছিল যে ভাইয়া বাগেরহাটের ঘটনা পাঠাবো, পাঠালে কি সিলেক্ট করবেন? আমি বললাম অবশ্যই, কেন নয়, যেহেতু খুলনা বিভাগেরই অংশ, অনায়াসেই পাঠানো যাবে। সেও পাঠিয়ে দেয়। চলুন দুর্দান্ত এই ঘটনাটি এখন শুরু করি। এই ঘটনাটি তাহমিদ পেয়েছে তারই মসজিদের মুয়াজ্জিন, যার নাম হচ্ছে রুহুল, এই রুহুল চাচার কাছ থেকে। তার পরিবারের সাথে ঘটে যায় একটি ঘটনা। ঘটনাটির সময়কাল 70-এর দশকের কোনো একটা সময়, এক্সাক্ট সালটা বলা যায় না, কারণ তখন তো আসলে ওরকম সালের হিসাবটা মানুষ করতো না। স্পেসিফিক কোনো একটা বড় ঘটনার প্রেক্ষাপটে ওই সময়টা বলার চেষ্টা করতো, তাহলে বোঝা যায় যে এরকম একটা সময় হতে পারে। সেই হিসাবে 70-এর দশকের কোনো একটা সময় ঘটনাটি যখন ঘটে, তখন এই রুহুল চাচার বয়স মাত্র 16 মাস, মানে একদম ছোট, উনি দেখেনও নাই। রুহুল চাচা কিন্তু বিগত প্রায় 20 বছর যাবত এই তাহমিদ যে মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন হিসাবে বিনে পয়সায় খেদমত করে যাচ্ছেন। মূলত এই ঘটনাটি ঘটেছিল এই রুহুল চাচার
চাচির লাশের সাথে। ওই সময় কোন গ্রামে যদি কলেরা হতো, গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত। কলেরা যদি হতো তখন অনেকেই ওলা বুড়ির দেখা পেতেন। বিভিন্ন ঘটনায় আমরা কিন্তু ওলা বুড়ির বিষয়টা বর্ণনা করেছি, যে ওলা বুড়ি আসতো, কলেরা ছড়াতো, এরপর বসন্ত বুড়ি এসে বসন্ত ছড়াতো, গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত। সবসময় যে ওলা বুড়ির প্রভাবে এটা হতো তা কিন্তু নয়, অন্য অন্য কারণে হতে পারে, স্বাভাবিক কারণে হতে পারে। একবার হয় কি, এই রুহুল চাচার যে বিশাল পরিবার ছিল, ওই পরিবারে এই কলেরার একটা প্রকোপ দেখা দিল। ওই পরিবারে এটা এমন ভাবে রূপ লাভ করলো, মাত্র কয়েকদিনের মধ্যে ওনাদের এই বিশাল পরিবারে 13 জন মানুষ মারা গেল। অবস্থা এতটাই খারাপ ছিল যে একজনকে মাটি দিয়ে এসে দেখা যেত আর একজন মারা গেছে। এরকম একটা ভয়ঙ্কর বিপদ এই পরিবারের উপর নেমে আসে। কি অবস্থায় একটা পরিবার পড়লে আসলে এরকম একটা শোচনীয় পরিবেশ সৃষ্টি হতে পারে, যে একই পরিবারের 13 জন মারা গেছে, একজনের লাশ দাফন করে এসে দেখা গেল আরেকজন মারা গেছে। এটা কি ভয়ঙ্কর বিপর্যয়, এটা চিন্তা করা যায়? ওই সময় এই অজপাড়াগায়ে উন্নত চিকিৎসার কথা কিন্তু কেউ কল্পনাই করতো না। সবাই চিন্তা করলো নিশ্চয়ই এই পরিবারের মাধ্যমে ওলা বুড়ির প্রকোপ শুরু হয়েছে, গ্রামে ওলা বুড়ি এসেছে। ওঝা কবিরাজের উপরই তখন কিন্তু মানুষ বেশি ভরসা করত। ওঝা কবিরাজের কাছে যাওয়া হলো, তারা কোনো সমস্যার সমাধান বের করতে পারে না। এই সমস্যার সমাধানটা কি? তারা অনেক চেষ্টা করলো, তারা দেখে না এখানে ওলা বুড়ির কোনো প্রভাব নাই। এদিকে ওই পরিবারের পরে গ্রামে একবারই দুইবারই করতে করতে এই কলেরা ছড়িয়ে পড়ছে, প্রত্যেক বাড়িতে মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, অথচ ওলা বুড়ির কোনো প্রভাব সেখানে নাই। তাহলে এটা সাধারণভাবেই ছড়িয়েছে, এটা মনে করা যেতেই পারে। ঘটনাটা তাহলে কি, চলুন এটা জানি। যেহেতু সমস্যার সমাধান করা যাচ্ছে না, কি করা যায়? গ্রামের লোকজন মিলে পরামর্শ করলো, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলল। একজন বললেন যে উত্তরবঙ্গে একজন ভালো কবিরাজ আছে, তার এই বিষয়ে ভালো জানাশোনা আছে, যে ওলাবুড়ির প্রকোপ ছাড়াও কলেরা ছড়ালে এটার কারণ অনুসন্ধান কিভাবে করা যায়, এটার সমাধান কি করা যায়। উনি বললেন যে এরকম একটা ঘটনা ওই এলাকাতেও হয়েছিল, উনি ওভাবে সমস্যার সমাধান করেছিলেন। তখন বলা হলো দ্রুত তাকে খবর দিয়ে নিয়ে আসতে হবে। 70-এর দশকে এই বাগেরহাট থেকে উত্তরবঙ্গে যাওয়া কতটা কঠিন ব্যাপার, এটা তো সহজেই বোঝা যায়। অনেক কঠিন ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তবুও কয়েকজন লোক রওনা হলেন, মানে যিনি শুনেছিলেন, যার জানা ছিল যে ওই এলাকায় তিনি আছেন, তিনি আর 1-2 জন লোক নিয়ে রওনা হলেন। এই যে রওনা হয়েছেন, যায় ওনাকে পেয়েছেনও, ওখানে যাওয়ার পর ওনাকে নিয়ে আসেন, এর মধ্যে কিন্তু প্রায় 8-10 দিন চলে গেছে। এই 8-10 দিনে কিন্তু গ্রামে এই কলেরার প্রবণতা আরো বেড়ে গেছে, এর মধ্যে অনেক লোক মারা গেছে। এখন সমস্যার সমাধান তো হচ্ছে না। তো উনি আসলেন, উনি এসে বললেন যে আচ্ছা প্রথম কোন বাড়ি থেকে এটা শুরু হয়েছিল। তখন সবাই এই যে রুহুল চাচাদের পরিবার যেখানে থাকতেন সেটা দেখিয়ে দিলেন। উনি বললেন যে এই জায়গাটাতেই মূলত সমস্যাটা রয়েছে, এইখানে ওলাবুড়ির কোনো বিষয় না, এখানে অন্য একটা বিষয় রয়েছে, দেখি আমি সেটা বের করতে পারি কিনা। উনি এই রুহুল চাচাদের বাড়িতে যান, যাওয়ার পর ওই বাড়ির চতুর্দিকটা ঘুরলেন, এরপর বললেন যে আচ্ছা এই বাড়িতে মারা গেছে কে কিছুদিন আগে। তখন বলা হলো যে রুহুল চাচার চাচি, উনি চাচি, এই চাচি মারা গিয়েছিলেন আর কি। তো সবাই তো ওই চাচিকে দেখিয়ে দিলেন, তার কবরটা দেখিয়ে দিলেন যে তার লাশটা কোথায় দাফন করা হয়েছিল। উনি সেই কবরের কাছে গেলেন, চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করলেন, মনে হলো উনি ঘেমে যাচ্ছেন, একদম ভয় পাচ্ছেন। এরপর উপস্থিত লোকদেরকে বললেন যে হ্যাঁ সমস্যা তো ধরতে পারছি, এটা ওলাবুড়ির কাজ না, এইটা ভয়ঙ্কর একটা পিশাচ শ্রেণীর জিনের কাজ। এই গ্রামটা পুরোপুরি একদম নিশ্চিহ্ন করে ফেলবে, এরপর এইখানে ওর রাজত্ব চালাবে। এটাকে একদম নিশ্চিহ্ন করে দিয়ে ওর যে সমস্ত
গোত্রের জিনগুলো রয়েছে, এদেরকে এইখানে নিয়ে আস্তানা গাড়বে। এরা যদি একবার এখানে আস্তানা গাড়তে পারে, আশেপাশে 10 গ্রামের কোনো মানুষজন বসবাস করতে পারবে না, তখন ওই গ্রামের লোকজন পালাবে। সমাধান কি? সমাধান আছে। সমাধানটা হচ্ছে যে এই পিশাচটা এখন ওই কবরের মধ্যে আছে। এই যে যেই মহিলা যিনি মারা গিয়েছিলেন, মূলত ওনার কলেরা হয়েছিল, সেটা সাধারণ কলেরা, মানে ওনার থেকে কারো ছড়াবে বিষয়টা এরকম না, হয়েছিল, মারা গিয়েছে। তবে যেহেতু বাড়ির লোকজন এটা নিয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল, মূলত ওই কবিরাজ ধারণা করেছিলেন যে ঠিক কলেরাও না, উনি হয়তোবা সাধারণ ডায়রিয়াতে আক্রান্ত হয়েছিলেন। আর ওই সময়ে ডায়রিয়াতে আক্রান্ত হলে মানুষজন কি করত? পানি খাওয়া একদমই ছেড়ে দিত বলতে গেলে, কারণ শরীরে পানি থাকলে আবার ওয়াশরুমে যেতে হবে। আর এই কারণে কিন্তু অনেকেই মারা যেত পানি শূন্যতার কারণে। তো ওনার হয়তোবা ডায়রিয়া হয়েছিল, পানি টানি খায় নাই, যে পানি খেলে সমস্যা আরো বাড়বে, কিন্তু এটাই তো ভুল সিদ্ধান্ত ছিল। উনি যখন মারা গিয়েছিলেন তখন সবাই ধারণা করেছিল হয়তোবা কলেরা টলেরা হয়েছে। এই জন্য ভয় পেয়ে তার গোসল জানাজাও ঠিক মতো আসলে ওভাবে হয়নি, বিশেষ করে দাফন কাফনও ঠিকঠাক মতো হয়নি। ওই অবস্থায় তাকে যখন দাফন করা হয়, তো এইরকম একটা লাশই হচ্ছে ওই পিশাচ খুঁজছিল। যখন দাফন করা হয় তখন ওই পিশাচটাই কবরের মধ্যে ঢুকে যেতে সক্ষম হয়। কেননা যেহেতু ঠিকঠাক মতো ধর্মীয় বিধিবিধান সম্পন্ন করা হয়নি, এর ফলে ওই পিশাচটা এই সুযোগটা তৈরি হয়েছে যে ডিফেন্স লেয়ারটা থাকে, প্রতিরক্ষা একটা বলয় থাকে, যার ভেতরে দুষ্ট জিনেরা ঢুকতে পারে না, এই জিনিসটা দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগেই ওই পিশাচ জিনটা কবরে ঢুকে পড়ে। ওই হুজুর বলেন যে কবর খুঁড়ে দেখো, এই লাশ এখনো দেখবা যে বসে আছে কবরের ভিতরে। উনি বলেন যে দিনের বেলা এটা খোঁড়া যাবে না, রাতের বেলা খুঁড়তে হবে। দিনের বেলা খুঁড়লে অনেকেই ভয় পাবে। দিনের বেলা এটা যদি খোঁড়া হয়, এমনও হতে পারে যে মানুষজন এটাকে দেখেই মারা গেছে। সিদ্ধান্ত হলো রাতের বেলা খোঁড়া হবে। বেশ তাগড়া কিছু জওয়ানদেরকে নিলেন যারা ভয় আর পান না। উনি বলে দিলেন যে কাজ আমি করব, কিন্তু তোমরা যদি আমাকে রেখে এখান থেকে পালাও, আমি তো বাঁচবই না। এটা আশা করি না তোমরা বাঁচবা পালায়, এই গ্রামের সবাই মারা যাবা। সুতরাং কেউ ভয় পায়ও না। বেশ কিছু যুবকদেরকে নিয়ে উনি রাতের বেলা ওই কবর খোঁড়া শুরু করলেন। প্রথমে মাটি সরালেন, এরপর চাটাই সরালেন। বাঁশগুলো যখন সরাবেন, এমন সময় ভিতর থেকে কট 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 আওয়াজ আসছে। এই আওয়াজটা এরকম যে দাঁতের উপরে দাঁত রেখে যদি বাড়ি দেওয়া যায় এক ধরনের শব্দ হয় না, ওই রকম শব্দ, কিন্তু সেই শব্দটা অনেক জোরে। তখন উপস্থিত সবাই ভয় পেয়ে যাচ্ছেন যে ভিতর থেকে এরকম শব্দ হচ্ছে কেন। এটা হাড় চিবানোর শব্দ না, অন্য ধরনের কটকট কটকট শব্দ। কয়েকটা বাঁশ যখন তোলা হয়েছে তখনই বুঝতে পারলেন যে এই যে লাশ যখন শোয়ানো হয় পা থেকে মাথা পর্যন্ত, এটা তো শোয়ানো থাকে, বোঝা গেল যে কয়েকটা বাঁশ তোলার পরে লাশ কবরে নাই। তাহলে লাশ কোথায়? ওই কবিরাজ বললেন যে লাশ কবরেই আছে, খালি দেখো না। উনি আরো কয়েকটা বাঁশ যখন সরিয়েছেন তখন উপস্থিত সবাই হারিকেনের আলোতে দেখতে পেলেন ওই লাশ কবরের একটা সাইডে। লাশের শরীরে কাফনের কাপড় নাই, কাফনের কাপড়টা তার মুখের ভিতরে অনেকটা অংশ বলতে বেশ কিছুটা অংশ তখনও বাহিরে। আর সেই মূলত এরকম শব্দ করছে আর চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। হুজুর উপস্থিত লোকদেরকে অভয় দিলেন, বললেন যে শোনো, এই ধরনের ঘটনা এখানেই প্রথম না, এরকম ঘটনা আরো ঘটে। এটা পিশাচ শ্রেণীর জিনদের একটা বিশেষ কৌশল। বিভিন্ন সময় ওরা বিভিন্ন কবরের ভিতরে ঢুকে লাশের উপরে প্রভাব বিস্তার করে লাশের কাফনের কাপড়টা যদি একবার আস্তে আস্তে পেটের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারে পুরোটা, তাহলে সে অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। আর তখন ওকে আর থামানো যায় না। এই লাশই ঘুরে বেড়ায় বিভিন্নভাবে। এই লাশের শরীর উপর পুরোপুরি সে প্রভাব বিস্তার করতে পারে। যদি একবার কাফনের কাপড় পুরোপুরিটা খেয়ে ফেলতে পারে তাহলে শুধু এটা হয়, পুরোপুরি না খেয়ে ফেলে এটা হয় না। আর পুরোপুরি একবার এরা খেতেও পারে না, আস্তে 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 এই কাজটা করতে হয়। সুতরাং ভয় পেও না,
কাজ শুরু করব, তোমরা শুধু পালাবা না। হুজুর কবরের মধ্যে নেমে পড়েন, নেমেই ওই মহিলার বুকের উপর একটা পা দিয়ে 2 হাত দিয়ে দোয়া পড়তে পড়তে ওই কাপড় টেনে বের করার চেষ্টা করতে থাকেন। বের করতে সক্ষম হচ্ছিলেন, বের করতে থাকেন, তবে কষ্ট হচ্ছিল তার। তবে ওই লাশটা যে বাধা দিচ্ছিল ঠিক এরকমটা না, তবে মনে হচ্ছে ওই লাশেরও খুব কষ্ট হচ্ছে। একটা পর্যায়ে এটা বের করে ওই কাপড়ের কাপড়টা উনি মাটির উপরে ছুঁড়ে মারেন। ছুঁড়ে মারার পর উনি নিজেও লাফ দিয়ে তাড়াতাড়ি কবরের উপরে উঠে যান। তখন ভেতর থেকে ওই লাশ খুব ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, বেঁচে গেলি রে, এবারের যাত্রায় গ্রামবাসী বেঁচে গেলি তোরা। এটা বলেই ভয়ঙ্কর এক বিদঘুটে অট্ট হাসিতে ফেটে পড়ে। এরপর হুজুর বলেন যে দ্রুত একে চাপা মাটি দাও এক্ষুনি, পরেরটা পরে দেখতেছি। হুজুর দোয়া পড়তে থাকেন, সবাই মিলে চাপা মাটি দিয়ে দেখেন। দেখা গেল যে ওই লাশটা ওই যে বসেছিল বসা বসে, এমনটা না যে শুয়ে একদম টান টান হয়ে গেছে, তার আর হুঁশ নাই বা লাশ যেরকম হয় ওরকমটা না, ওরকমই ছিল। কিন্তু এরপর মূলত আরো বিশেষ কিছু রিচুয়াল করা হয়েছিল, কিছু রুকিয়া করা হয়েছিল, মানে ওই সময় প্রেক্ষাপটে ঢেকে দেওয়া হয়েছিল। এরপর উনি জানান যে এই লাশকে আবার বিভিন্ন পদ্ধতিতে পুনরায় দাফন কাফন করতে হবে। তো সেটা করা হয়েছিল কি হয় নাই এই বিষয়ে নিশ্চিতভাবে বলা যায় না, তবে উনি ওই পর্যন্ত করেছিলেন আর কি। ওই সময় দ্রুত চাপামাটি দিয়েছিলেন, আর ওই কাপড়ের কাপড়টাও নষ্ট করে ফেলা হয়েছিল। আর ওই পিশাচটা আর থাকতে পারে নাই, বের হয়ে গিয়েছিল। বলা হয় যে এই পিশাচ শ্রেণীর জিনেরা মাঝে মাঝেই এই ধরনের ঘটনা ঘটায়, কারণ এই ধরনের ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি, আমরা নিজেরাও বলেছি, হয়তো ভবিষ্যতে এই টাইপের ঘটনা আসবে। এটা জিনেদের রোগ ছড়ানোর অতি প্রাচীন একটা কৌশল। আর এখন এই ধরনের বিষয়গুলো আমরা খুব একটা দেখি না বা শুনি না। এখন হয়তোবা এই বিষয়টার অনেকটাই পরিবর্তন চলে এসেছে, কারণ জিনেদের মধ্যেও কিন্তু অনেক কিছু চর্চা চলতে থাকে। একটা সময় সেই চর্চা বাদ দিয়ে তারা নতুন কোনো গবেষণা বা নতুন কোনো চর্চার দিকে তারা ঝুঁকে পড়ে, যেমনটা আমরা মানুষের মধ্যেও দেখতে পাই। এক এক সময় এক এক বিষয়ে গবেষণা আসে, এরপর নতুন আরো বিষয়ে গবেষণা আসে, মানে নতুনত্বের দিকে যাওয়া। জিনেদের মধ্যেও কিন্তু এরকম সিভিলাইজেশনের পরিবর্তন ঘটে। অনেক প্রাচীন পদ্ধতিগুলো তারা ছেড়ে দিয়ে নতুন করে অন্য কোনো কিছুর চর্চা করছে। বর্তমানে ক্যান্সারের যেই চর্চাটা, কিভাবে ক্যান্সার ছড়িয়ে দেওয়া যায়, এটা জিনেদের মধ্যে কিন্তু বেশি চর্চিত হচ্ছে। এই জন্য আমরা দেখতে পাই এখন কিন্তু ওই যে কলেরায় লোক মারা যাচ্ছে গ্রামের পর গ্রাম, এরকম খুব একটা শোনা যায় না। যখন দেখা গেল এগুলো ট্রিটমেন্ট আবিষ্কৃত হয়েছে, তখন জিনেরা কিন্তু অন্য চর্চার দিকে ঝুঁকে পড়ে। এখন নাকি জিনেদের মধ্যে ক্যান্সারের চর্চাটা, মানে ক্যান্সার ছড়ানোর চর্চাটা খুব বেশি হচ্ছে। এই কারণে আমরা দেখতে পাই যে অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, হঠাৎ করে হচ্ছে, সে জানেও না। তবে ক্যান্সার থেকে বেঁচে থাকার জন্য একটা আমল রয়েছে। এটা অনেক আলেমরা এই বিষয়ে বলেছেন যে আমরা যদি সকাল সন্ধ্যায় একটা দোয়া পাঠ করি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি আমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে পাঠ করি, আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ আমরা এই সমস্যা থেকে দূরে থাকতে পারবো।